শুরু করে দেব স্যার। হ্যাঁ, শুরু করুন। জি, শুভ সকাল। মেডিক্সেল বিডির আজকের সেশনের সকল অংশগ্রহণকারী এবং আমার সম্মানিত শিক্ষক রফিকুল ইসলাম স্যারের সাথে আমার অনেকদিন পরে এই সাক্ষাৎ। আজকে আমাদের সেশনের মূল কাজটা হচ্ছে লং কেস সম্বন্ধে স্যার এটা ডিসকাস করবেন। স্যার ওখান থেকে একটি লং কেস নিয়ে আলোচনা করবেন, সাথে আপনাদের জিজ্ঞাস্য এবং বাদ বাকি ওনাদের ওখান থেকে যেভাবে প্রসিডিওর, অর্থাৎ একটা পরীক্ষায় যেসব কোয়েশ্চেন করা হয় এবং যেভাবে লং কেস প্রেজেন্ট করা হয় স্যার আজকে ওভাবে করবেন বলে আমাকে জানিয়েছেন। তো আপনাদের যদি কখনো প্রশ্ন থাকে এই লং কেস সংক্রান্ত, তখন আপনারা হাত তুলবেন। যারা অনলাইন থেকে অংশগ্রহণ করছেন হাত তুলবেন, আমরা একে একে অ্যালাউ করব যে কোনো ধরনের কোয়েশ্চেন আপনাদেরকে অ্যাড্রেস করার জন্য। সবাই একসাথে কথা বললে আসলে বোঝা যায় না সেক্ষেত্রে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মনে হয় স্যার ক্লাসে চলে যাই। স্যার আপনি শুরু করে দেন স্যার। থ্যাংক ইউ স্যার। আপনাকে ধন্যবাদ। আর মেডিক্সেলকে ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আজকে আমরা একটা লং কেস সাজিয়েছি, যেটা লাইভ একটা ডেমনস্ট্রেশন, এবং এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট আছেন মোহাম্মদ আহসান হক, ডিএমসি কে 70 ব্যাচের স্টুডেন্ট। ও আমাদের এখানে অত্যন্ত প্রতিভাবান এবং সে এই লং কেসটা হিস্ট্রি নিবে এবং এক্সামিনেশন করবে। কিভাবে হিস্ট্রি নেয় সেটা আপনারা সবাই দেখতে পাবেন, এবং 30 মিনিট তাকে আমরা সময় দেব। এই 30 মিনিট সে কিভাবে হিস্ট্রি নিচ্ছে, কিভাবে রূপটাকে আপনারা আনভিল করছে এবং কিভাবে এক্সামিনেশন করছে, সম্পূর্ণ জিনিসটা সে আপনাদেরকে দেখাবে। এবং তারপরে একটা লং কেসের যেভাবে আপনার তাকে 10 মিনিটের একটা ব্রেক দেওয়া হয়, তেমন ভাবে তাকে একটা 10 মিনিটের ব্রেক দেওয়া হবে, এবং সেই ব্রেক দেওয়ার পরে তার কাছ থেকে লং কেসের প্রেজেন্টেশন আসবে। এবং সেই প্রেজেন্টেশনে আমরা যেভাবে এলসিপিএস বা এমডি পরীক্ষার সময় লং কেসকে আমরা সে ডিফেন্ড করবে, আমরা তাকে প্রশ্ন করব এবং সে কিভাবে ডিফেন্ড করে সেটা আমরা দেখব। এই ক্ষেত্রে আমার সাথে সহযোগিতা আছে আমাদেরই এখানকার আমাদের ইউনিটের জুনিয়র কনসালটেন্ট মোহাম্মদ আব্দুল রহিম আমার পাশেই আছে। ও আমার সাথে এই পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহণ করবে। এবং আপনারা জানেন যে পরীক্ষার সময় দুইজন পরীক্ষক পরীক্ষা নেন, আমরাও দুইজন পরীক্ষক, আমি এবং আব্দুল রহিম দুইজন পরীক্ষা নিব। এবং আশা করি আহসান এই পরীক্ষায় খুব ভালো করবে। এবং আমাদের সাথে এখানে শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজের অনেক অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, আইএমও এবং অনারারি মেডিকেল অফিসাররা আমাদের সাথে উপস্থিত আছে। মেডিক্সেলের যারা অংশগ্রহণকারী যে স্টুডেন্ট আছে তার পাশাপাশি এখানেও অনেক স্টুডেন্ট আছে, তাদেরকেও আমি বলবো যে তারাও যদি কোনো প্রশ্ন থাকে তারাও যেন প্রশ্ন করতে পারে। একটা ওপেন ডিসকাশন, কিভাবে একটা লং টেস্ট আমরা হিস্ট্রি নেই, এক্সামিনেশন করি, এবং কিভাবে টিচাররা সেখানে পরীক্ষা নেন, সর্বোপরি সব বিষয়ের উপর আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। আমাদের এখন আমরা ডক্টর এহসানকে এই পরীক্ষা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর এহসান। উপস্থিত আমার শ্রদ্ধা শিক্ষকগণ এবং আমার কলিগগণ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমার শ্রদ্ধেয় মেন্টর সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি পরীক্ষা নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসানুল হক। আমি এখানকার ইনডোর মেডিকেল অফিসার। আমি আপনার রোগ সম্বন্ধে কিছু বিষয় আপনাকে জিজ্ঞেস করব, আপনি উত্তর দেবেন এবং এরপরে আমি আপনাকে পরীক্ষা করব। তা আপনার নাম কি? স্যার আমি শুরুতে স্যার প্রপার স্ক্রিনিং এবং হচ্ছে অনুমতি চাচ্ছি। আপনার বয়স? আচ্ছা, আপনার বাসা কোথায়? আচ্ছা, আপনি যে এখানে আসছিলেন ভর্তি হয়েছেন কবে? 26শে মার্চের দিকে। কখন ভর্তি হয়েছেন? রাতে না সকালে? সকালে। কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এখন আপনাকে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে প্রথমে মুখে পানি আসছিল, আমাদের এখানে আসছিল সারা শরীরে পানি নিয়ে, প্রথম কোথায় আসছিল? মুখে আসছিল। আচ্ছা, আর আরেকটা কি সমস্যা বললেন যে শ্বাসকষ্ট হয়? আচ্ছা, এই পানি ফোলা কবে থেকে শুরু হয়েছে আপনার?
মানে পানি আসা 3 মাস থেকে। আচ্ছা, আর শ্বাসকষ্টটা কবে থেকে? 2-3 মাস থেকে। আচ্ছা, স্যার আর আমি একটু যদি শ্বাসকষ্টটা ইন্টারফেয়ার করতাম স্যার। স্যার পলাশ, পেশেন্টের ভয়েস কি শোনানো যাবে যদি আপনাদের অসুবিধা না থাকে? পেশেন্টকে মাইক্রোফোন দিলে পেশেন্ট যখন অ্যান্সার করছে, না 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 53 আপনি বছর। যখন হ্যাঁ। হুম। হ্যাঁ। শ্বাসকষ্ট যে হচ্ছিল এটা হচ্ছে বললেন 2-3, এটাও 2-3 মাস। হ্যাঁ, 2-3 মাস। শ্বাসকষ্টটা মানে কোন সময় আপনার বেশি মনে হতো, মানে কোন অবস্থায় আপনার আমি রাতে ঘুমাতে পারতাম না, ঘুম ভেঙে যেত? ঘুমাইতে পারতামই না, মানে এইভাবে এই অবস্থায় শুইতে পারতাম না। শরীরে শ্বাসকষ্টটা বেশি হতো। শরীর, হ্যাঁ শুইলে। আর এমনিতে তারপরে কি করলে আপনার কম মনে হতো? ওই বৈশা থাকলে পরে বৈশা বৈশা ঘুমাইতাম। কম মনে হতো। হ্যাঁ। এমনিতে আপনার বুকে ব্যথা কখনো হয়েছিল? বুকে ডান সাইডে হালকা ব্যথা আছে। ডান সাইডে? ডান সাইডে। বাম পাশে বা বুকের মধ্যে? না না না, ব্যথা নেই। আপনি এমনিতে হাঁটাহাঁটি করলে বা হচ্ছে কোনো জোরের কাজ করলে কি আপনার বুকে ব্যথা বা শ্বাসকষ্ট বা বুকে চাপ লাগে এরকম হয়? না না, এরকম হইতো না। একটু হাঁটাহাঁটি বেশি করলে আমার একটু অ্যাজমার ভাব আছে, সেই অ্যাজমাটা দেখা দিত আর কি। আপনার আপনার মানে কি মানে আপনি কোনো ওষুধ খান? হ্যাঁ, না ইনহেলার ব্যবহার করতাম এটা কতদিন থেকে আপনার? 12 বছর বয়স থেকে। 12 বছর বয়স থেকে। এটার জন্য কি আপনি হাসপাতালে ভর্তি হয়েছিল? না, ভর্তি হইতে হয় নাই, এমনি আমি ওই ইনহেলার ব্যবহার করতাম। বছরে আপনার এরকম কতবার এরকম হয়? বৎসরে যখন ওই যে আবহাওয়া চেঞ্জ হইতো তখন এটা একটু বেশি দেখা যেত। আপনার ভিতরে প্রেসার বা ডায়াবেটিস আছে? হ্যাঁ, প্রেশার আছে 15-16 বছর যাবত। হ্যাঁ, ওষুধ খাইতাম। কি ওষুধ? প্রথমে খাইতাম মেমলুপিন 5, পরে 1 বছর আগে যখন আমি স্টক করলাম তখন দিছিল আপনাকে বাইজেলন। বাইজেরন। আচ্ছা, বাইজেলনের পরে এখন বর্তমানে কি একটা নতুন আচ্ছা ব্যাপার ঠিক আছে। দিয়েছে। আপনার ডায়াবেটিস কবে ধরা পড়ছে? 1 বছর আগে 1 বছর আগে আগে। ডায়াবেটিস মানে কিভাবে ধরা পড়লো আপনার? স্টক করার পর। এটার জন্য কি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ভর্তি Stroke? হই নাই, আমরা ডাক্তার আচ্ছা, দেখাইছিলাম। স্ট্রোক তো আর আপনি বোঝেননি, মানে আপনার কি সমস্যা হয়েছিল শারীরিক? সমস্যা, আমি একদিন বাড়িতে আসার সময় ওই একাই আমি পুড়ে গেছি, আচ্ছা, পড়ে গেছিলেন। মানে ডান সাইডের পা ভেঙে নিচে পড়ে গেছি। আচ্ছা, এমনিতে আপনার ওই সময় কোনো খিঁচুনি উঠছিল, বমি হয়েছিল একটু এরকম মনে পড়ে? শরীর হাত পাও কাঁপছিল। কিন্তু মানে প্রসাব করে ফেলছিলেন জামা না কাপড়ে না না, বা জিভায় মানে এরকম কোনো কিছু রক্ত না। বেরিয়েছিল এরকম কিছু না হয়েছিল? না না না, হয়নি। না। আচ্ছা, এরপর হচ্ছে ডাক্তার মানে কোথায় দেখাইছিলেন? পপুলারে। পপুলারে মানে আউটডোরে মানে ইয়াতে চেম্বারে দেখাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, চেম্বারে। আচ্ছা, আর ডায়াবেটিসের জন্য কি ওষুধ খান? মানে ওই সময় কি ওষুধ আপনি পাচ্ছিলেন? ওই 1 বছর যখন ধরা পড়লো হুম। তখন ওই আপনার ডাইমেরন। শুরুতে ডাইমেরো দিছিল, হ্যাঁ। তারপর আর কি না খাইছেন? না, তারপর প্রথমে ইনসুলিন দিছিল, ইনসুলিন 1 মাসের মতো ইনসুলিন নিয়েছি, তারপরে ট্যাবলেট দিয়েছি। তারপর ট্যাবলেট দিছিল। ট্যাবলেট মানে ট্যাবলেট খেয়ে কি আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকতো? কন্ট্রোল থাকতো, আবার উপরে হইতো, এরকম আচ্ছা, বুঝতাম না কিছু। আপনার কখনো মানে অনেকদিন ধরে জ্বর ছিল বা আমাদের এখানে আসার আগে কখন জ্বর ছিল অনেকদিন ধরে, না না, জ্বর ছিল না। বা কাশি, না কাশির সাথে রক্ত যাওয়া, না গায়ে র্যাশ উঠছিল, না, এমনি পায়ে ব্যথা। পায়ে ব্যথা? হ্যাঁ। এই ব্যথার জন্য কি জ্বালা আপনার পোড়া। কোনো সমস্যা হয় ব্যথার জন্য? হ্যাঁ, সমস্যা হয়, রাত্রে এটা জ্বালা পোড়া হয়, জ্বালা পোড়া হয়? ব্যথা হয়। এমনিতে ঝিমঝিম করে? হ্যাঁ, ঝিমঝিম করে। আচ্ছা, জ্বালা পোড়া করে কোন কোন হ্যাঁ। জায়গায় জ্বালা পোড়া করে? এই যে পায়ের এই জায়গায় নিচে। দুই পায়েই? হ্যাঁ, 2 পায়ে। হাতে আছে? হাতে নেই, বেশি নাই, পায়ে হাতে আছে কিন্তু কম? কম আর কি, আচ্ছা, কিন্তু পায়েই সবচেয়ে বেশি। পায়ে বেশি। আমি হাঁটতেও পারি না। আচ্ছা, আর ব্যথার জন্য কি আপনার ঘুম টুম ভেঙে যায়? হ্যাঁ, ব্যথার জন্য ঘুমাইতে পারতাম না রাত্রে। এমনিতে আপনার এখন কি কোনো দুর্বলতা বা অন্য কোনো সমস্যা আছে? এখন শরীর একটু দুর্বলতা আছে। মানে মানে বেশি মানে আপনি দাঁড়ায় থাকলে মাথা ঘুরে যায়, মাথা ঘুরে হ্যাঁ এরকম হ্যাঁ, এরকম কোনো সমস্যা হাঁটতে হয়? হাঁটতে পারি অল্প না। একটু হাঁটলেই দুর্বল লাগে? হ্যাঁ হ্যাঁ, দুর্বল লাগে। আচ্ছা, আপনি মানে কখনো শরীরে কোনো রক্ত মানে ভরছিলেন? না না, রক্ত ভরেননি? কালকে মনে হয় বলবো, ওই আচ্ছা, স্যারে বললো নাকি ওই। কালো কালো পায়খানা হয়েছিল, বমির সাথে পায়খানা গেছিল? না না, আচ্ছা, এমনিতে পায়খানা প্রস্রাব পায়খানা কেমন হয় এখন? এখন তো একটু বেশি হয়, যে প্রস্রাবের বেগটা এখন বেশি।
এটা তো কিন্তু আমাদের এখানে ভর্তি হওয়ার পরে। এমনিতে পরে। আপনার প্রস্রাব আগে থেকে কেমন হতো? আগে 2-3 বার হইতো দিনে, রাত্রেও 2-3 বার হইতো। আচ্ছা, আগে কম ছিল। কম ছিল বলতেছে। আপনার প্রস্রাবের সাথে কি ফেনা যায় এরকম মনে হয়? হ্যাঁ, সাদা সাদা ফেনা। আপনার এমনিতে বাবা মা, ভাই বোন অথবা ছেলে মেয়ে কারো এই ধরনের কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমার মার ডায়াবেটিস ছিল। হ্যাঁ, বাবার? আমার বাবার ছিল না। আচ্ছা, বাবার অন্য কোনো রোগ ছিল কিনা? প্রেশার ছিল। আচ্ছা, আর আহ, ভাই বোনদের মধ্যে? হ্যাঁ, ভাই বোনদের মধ্যেও আমাদের সবারই ডায়াবেটিস আছে। সবাই রে? হ্যাঁ, কয় ভাই একরকম। কয় বোন? আমরা 4 ভাই 3 বোন। সবারই ডায়াবেটিস? একরকম সবারই, এক ভাই শুধু নাই। আচ্ছা, আর কারো অন্য কোনো সমস্যা, কিডনির সমস্যা আছে কিনা, লিভারের সমস্যা বা এমনি হ্যাঁ, শুনছেন কিনা যে কিডনি সমস্যা আছে, তো মাইন্ড স্ট্রোক করছে 2 ভাই। হ্যাঁ, তাদের ওই লিভারের সমস্যা আছে। আচ্ছা। হ্যাঁ, and, আপনার ছেলে মেয়েদের কারো কোনো সমস্যা আছে? না না, সমস্যা নেই। এমনিতে আপনি কি করেন পেশায়? এমনি কুক আমি। কোথায় রান্না করেন? বাহিরে কুক ছিলাম আর কি, মানে কুয়েতে, দাওয়াত বাড়িতে লিবিয়া। বা কোথাও, এগুলো না না নাকি না, দেশের বাইরে? দেশের বাইরে, কুয়েতে, লিবিয়া ছিল। আচ্ছা, এমনিতে আপনার বাসা মানে কি ধরনের, আপনার বাসা কি ধরনের? আমার মানে টিন পাকা শেড, নাকি? টিন শেড। টিন শেড। আচ্ছা, টিনের বেড়া, ফ্লোর পাকা। এমনিতে মানে করোনার ভ্যাকসিন নিয়েছিলেন? না, আমি নিতে পারিনি, অসুস্থর কারণে আমি নিতে পারি নাই। ওই কমিউনিটি ক্লিনিকে বললো যে আপনাকে পরে এটাই আমরা দিয়ে দিব। আচ্ছা, এমনিতে অন্য কোনো ভ্যাকসিন নিয়েছেন আপনি? ভ্যাকসিন ছোট সময় নিছি, টিকা। ছোট সময়। আচ্ছা, তত আর দেওয়া আছে। sir, I mean, I do the relevant examination. এটা কি স্যার বন্ধ করবেন? এখন এহসান এখন রিলেভেন্ট এক্সামিনেশন করবেন। আমার মনে হয় যে আপনি একজন এসে একটু মাইকটা ধরেন, যে ও কিভাবে নেয়, ও একটু রানিং কমেন্ট্রি দিবে যে কি কি দেখছে সে, কিভাবে একটা রানিং কমেন্ট্রি যেন সে দেয়। আসসালামু আলাইকুম, আমি আপনাকে একটু পরীক্ষা করব। হ্যাঁ, ব্যথা দিব না, ব্যথা পেলে আপনি জানাবেন। এজন্য আপনাকে একটু কাপড়টা একটু উঠাইতে হবে, ওই লুঙ্গিটা একটু উঠাইতে হবে। আমি একটু উঠাই। হ্যাঁ, এটা কি করতে হবে? On general examination, appearance of this patient is ill looking. Body will average. There is no swelling or decubitus on lying position, and there is no swelling or tenderness or any other abnormality over skull. Temperature is normal, and it's anemia, moderate anemia present. একটু মুখটা খোলেন তো, জিভাটা বের করতে হবে। Tongue is pale but no koilonychia, leukonychia, and জিভাটা একটু উল্টান উল্টান। There is no jaundice and no dehydration. Transverse slit present on abdomen, umbilicus, and হচ্ছে extra present in lower abdomen, and flanks are full. There is no claving, but anemia and leukonychia present, koilonychia absent. Anemia present, jaundice absent, and
edema present, and on skin condition there's generalized blackening over face and extensor aspects of the both all four limbs, and there is dryness and thickening of the skin, and hypopigmented area, and loss of hair, and callus over the left great toe, and uh, a corn over the left little finger, and cannula in situ. Pulse is 88 beats per minute and regular in rhythm. Blood pressure is 140 by 80 millimeter mercury, and না ইলেভেনের তো তো আমার মেসেজ পাঠিয়ে দিতে কই আর তো দাঁড়িয়ে রয়েছে অনেক বললে respiratory rate 22 breaths per minute. বাবা একটু উঠতে হবে, হ্যাঁ? বেশি না, আমার হাতের উপরে আপনার গলাটা ছেড়ে দেন, ছেড়ে দেন, এদিকে ছেড়ে দেন, একবারে ছেড়ে দেন, নরম। JBP not raised. বস। সরে আমার এদিকে সরে আসতে হবে। ঠিক আছে, ব্যবস্থা থাকেন। ঢোক গেলেন তো ঢোক গেলেন। ভালোভাবে বসুন একটু। এটা আপাতত রাখ। পা দুটো সোজা করে মানে ভালো মতো বসেন আপনি। একসাথে করেন, করা যায় না? আচ্ছা ঠিক আছে। হাত দুটো একটু তোলেন, একটু, হ্যাঁ এখানে দেন, এটা এদিকে দেন। Present. So now I want to do bedside urine test.
আমরা জানি এটা বেড সাইড ইউনিট উনি করছেন এবং আমরা এটা পরীক্ষার আগে আমরা ঠিক করে নিছি, যেহেতু এখানে অনেক মেম্বার আছে আমরা ওই ইউরিনটা দেখাতে পারতেছি না, কিন্তু আমরা জানি এটা 2+ প্রোটিন ইউরিয়া আছে ইউরিনে। To do relevant systemic examination. আচ্ছা, আমি এখন সিস্টেমিক এক্সামিনেশন করতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দেখি মুখটা খোলেন, জিহ্বা বের করেন। আচ্ছা। দেখি পেটে কোথাও ব্যথা আছে? কোথাও ব্যথা নেই। আচ্ছা, আমি একটু হাত দিয়ে দেখবো। হ্যাঁ, এখন আপনি মুখটা এদিকে ঘোরায় ওদিকে ঘোরায় লম্বা শ্বাস নেবেন। হ্যাঁ, ব্যথা পান? আচ্ছা, এখন আচ্ছা লম্বা শ্বাস নেন, মুখ হা করে শ্বাস নেবেন এবং ছাড়বেন। নেন, আস্তে নেন, 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 জোরে না, আস্তে আস্তে নেন। পেট একদম পেট ভর্তি করে বাতাস নেবেন আবার ছাড়বেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আবার নেন, নিতে থাকেন। এই যে আমার দিকে তাকান বাবা, এইভাবে মুখ হা করে একদম জোরে জোরে শ্বাস নেন। হ্যাঁ, কিন্তু দ্রুত না। নেন, নেন, ছাড়েন, নেন, 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 একটু বাবা বাম কাঁধে হন তো। নেন, হ্যাঁ, শ্বাস নেন, ঠিক আছে। ইয়া, শ্বাস নেন, শ্বাস নেন, শ্বাস নেন, লম্বা শ্বাস নেন, লম্বা শ্বাস নেন, নেন, নেন,
আপনার কাপড়টা একটু নিচে নাও, হ্যাঁ একটু, হ্যাঁ এই অবস্থায়। মুখটা ওইদিকে ঘুরে একটু কাশি দেন তো, কাশি দেন জোরে। আবার কাশি দেন তো, ঠিক আছে। স্যার আই ওয়ান্ট টু ডু জেনিটাল এক্সামিনেশন। No needed. Okay, proceed. মুখটা একটু দেখবো, হ্যাঁ? বুকে কোথাও ব্যথা নাই তো? আচ্ছা। ওদিক একটু বাম কাঁধে, ঠিক আছে। ওই অবস্থায় থাকবে, ওই অবস্থায় থাকবেন। আবার একটু ওদিক ঘুরে যাবো। হুম। এদিকে ঘুরতে হবে না। শ্বাস বন্ধ রাখবেন, হ্যাঁ। শ্বাস নেন, আবার শ্বাস বন্ধ রাখেন। আপনাকে উঠে একটু বসতে হবে, হ্যাঁ? লম্বা শ্বাস নেন মুখা করে, নেন। লম্বা শ্বাস নেন তো, নেন। আপনার এহসান, আপনার আর 5 মিনিট সময় আছে। লম্বা শ্বাস নেন মুখা করে, নেন 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 নেন
বলুন তো 3 বলেন 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 বলেন। বাবা একটু বসবেন। এখানে আমার আঙ্গুল কয়টা আছে? 5টা। দূরে হচ্ছে আপনার পর্দায় দেখেন তো কয়জন লোক দেখা যাচ্ছে যে স্ক্রিনে? আচ্ছা, আপনার কাছে বা দূরে কোথাও দেখতে সমস্যা হয়? আচ্ছা, ফান্ডোস্কোপি করার জন্য স্যার আমি আই ড্রপ স্যার দিতে চাই আজকে। থ্যাংক ইউ। ফান্ডোস্কোপি, হ্যাঁ আই ড্রপ দিতে চান, ঠিক আছে। ফান্ডোস্কোপি কি আপনি করেন? আপনি আই ড্রপ দিলে স্যার পরবর্তী মানে অসুবিধা নাই, আপনি অবশ্যই আপনাকে করতে হবে। এমনিতে আমার আঙ্গুল মানে মাথা নাড়াবেন না, হ্যাঁ? আঙ্গুলটা যেদিকে যায় শুধু সেদিকে সেদিকে ফলো করুন, চোখটা ফলো করবেন, হ্যাঁ? নাড়ান, উপরের দিকে তাকান, আবার মাথা নাড়াবেন না, শুধু চোখ। আঙ্গুলকে ফলো করেন, আঙ্গুলকে, হ্যাঁ। আবার এদিকে এদিকে, আবার আমি এটা আপনার কপালে শুভ, চোখ বন্ধ করুন, বুঝতে পারেন কিনা সেটা বলবেন। বুঝতে পারেন? আচ্ছা, এখন হচ্ছে চোখ খুলেন। এখন আমি আপনার পায়ে, দুই পায়ের যে কোনো এক পায়ে আমি টাচ করবো। এটা হচ্ছে আপনি, একটা হচ্ছে যে বুঝতে পারেন কিনা কোন পায়ে আছে, আর যেটা আর একটা হচ্ছে আপনার কপালে যেভাবে মানে যে পরিমাণ আপনি বুঝতে পারছিলেন তার থেকে কম নাকি বেশি সেটা বলবেন, ঠিক আছে? চোখ বন্ধ করেন। বলুন তো কোন পায়ে? চোখ খুলবেন না, বলেন। ডান পায়ে। আপনি যেটা পাচ্ছেন সেটা বলবেন। এখন বলেন তো কোন পায়ে? বাম পায়ে। এখন বোঝা যাইতেছে না? আচ্ছা, এখন ডান পায়ে। আচ্ছা, আর ডান পায়ে যে পাচ্ছেন এটা কি কপালে যে পরিমাণ ছুঁয়েছিলাম সে তার থেকে কম না বেশি? ওই রকমই। আচ্ছা, এরপরে কোন পায়ে আসি বলেন তো? দেখতে দেন একটু, একটু দেখতে দেন, এদিকে ঘুরে তাকান। কোন পায়ে আসি? বোঝা যাইতেছে না। এবার চোখ বন্ধ করেন, কোন পায়ে আসি? বুঝতে পারেন কিনা? পারতেছেন না। আচ্ছা, এরপরে কোন পায়ে আসি? এখন বুঝতে পারেন না। আচ্ছা, ঠিক আছে। যে এটা আপনি চোখ খুলে নেবেন, এটা আমি আপনার কপালে শুভ এখন, হ্যাঁ? যে আপনি মানে আগে বুঝেন যে এটা কি রকম লাগে আপনার কাছে, ঠিক আছে? চোখ বন্ধ করেন, ঝিমঝিম করেন। এটা আমি আপনার ওই আগের মতো পায়ে ধরবো, আপনি বলবেন যে কোন পায়ে আছে, এবং হচ্ছে মানে কপালে যে পরিমাণ আপনি সেন্সেশন পাইছিলাম তার থেকে কম নাকি বেশি, অথবা পান কিনা, ঠিক আছে? চোখ বন্ধ করেন, বলেন তো কোন পায়ে? আচ্ছা, কপালে যে পরিমাণ হয়েছিল তার থেকে কম নাকি বেশি? ঝিমঝিম করে না। এরপর কোন পায়ে আছি বলেন? বুঝতেছেন না। এখন কোন পায়ে? বাম পায়ে। কম না বেশি কপালের থেকে? কম। এখন কোন পায়ে? ডান পায়ে। কম না বেশি? আচ্ছা,
কম নাকি বেশি? কম। কোন পায়ে আছে? বাম পায়ে। কোন পায়ে আছে? কম না বেশি? এখন কোথায় আছে? কম না বেশি? এখানেও কম। কোথায় এখন? কম না বেশি? পায়ে কোনো ব্যথা ট্যাথা নাই তো? কোন জায়গায়? সব জায়গায় না? আচ্ছা, ব্যথা দিবেন আপনাদের বেশি। আচ্ছা, আপনি এই পাটা হচ্ছে হাঁটু ভাঁজ না করে উপরে তোলেন তো। ওটা এরপর আমি চাপ দিচ্ছি, এখন তোলেন তো দেখি। তোলেন। ঠিক আছে। ছেড়ে দেন আমার হাতের উপরে, হ্যাঁ। মাথাটা উপর দিকে তোলেন, একটু উপরের দিকে যান, পুরো শরীরটা উপরের দিকে যান, ঠিক আছে। ব্যথা লাগে? আচ্ছা আচ্ছা, সরি, বেশি আসতে দেন। ঠিক আছে, ঠিক আছে। এহসান, আপনার সময় কিন্তু শেষ। হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর এক্সামিনেশন এন্ড হিস্ট্রি টেকিং? গেট দেখতে চাই স্যার, এবং হচ্ছে কোঅর্ডিনেশন। আচ্ছা, ঠিক আছে, এখন এই পর্যন্ত থাক। আপনি গেট এন্ড কোঅর্ডিনেশন বাদ দিয়ে এবার আপনি রিগ্রুপ করেন। আমরা আপনি এই পর্যন্ত আপনি করতে পেরেছেন, ঠিক আছে? থ্যাংক ইউ। কাপড়টা ঠিক করে দেন। ধন্যবাদ এহসানকে। এখন আমরা সার্বিকভাবে কিভাবে একটা লং কেসের হিস্ট্রি নেওয়া হয় এবং লং কেসের এক্সামিনেশন করা হয় সেই বিষয়ে আমাদের জুনিয়র কনসালটেন্ট ডক্টর আব্দুর রহিমের কাছ থেকে শুনবো। এবং তার পাশাপাশি আমি সবাইকে বলবো যে এই ব্যাপারে আপনার সবসময় খুব একদম হিস্ট্রি এক্সামিনেশন করতে করতে একদম হাত
একদম স্থির না করে ফেললে 30 মিনিট সময়ের মধ্যে কিন্তু আপনার এই ধরনের পরীক্ষা দেওয়া খুব কঠিন। কারণ আমি বরাবরই বলি এটা জীবনের সবচেয়ে ছোট 30 মিনিট সময়, এর চেয়ে ছোট 30 মিনিট সময় আর পৃথিবীতে আর 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 আসবে না কখনো। আমি এখন ডক্টর রহিম কে বলবো যে লং কেসের কিভাবে একজন স্টুডেন্ট যে পরীক্ষার্থী পজিশন পরীক্ষা দিবে সে কিভাবে এটা প্রিপারেশন নিবে এবং কিভাবে একটা লং কেস সাজালে সে 30 মিনিট সময়ের মধ্যে সে শেষ করতে পারবে এবং শিক্ষক যিনি পরীক্ষা নেবেন তিনি সন্তুষ্ট হবেন, এই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য। স্যার স্যার দুটো কোশ্চেন আছে এখানে, চ্যাট বক্সে দুটো কোশ্চেন ছিল হ্যাঁ, যে ঠিক আছে, রহিম অ্যানসার করুক, তারপরে আমরা চ্যাট বক্সে কোশ্চেন নিব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যারের সামনে আসলেও কথা বলা, পরীক্ষা রিলেটেড কথা বলা, স্যার বিভিন্ন সময় পরীক্ষার সাথে জড়িত ছিল। আমিও আমাদের এইখানটাতে বেশ করে লং কেস বা শর্ট কেস এবং পরীক্ষার যে বিভিন্ন সময়ের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় আমি অর্গানাইজার হিসেবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করি। তো প্রথম কথা হচ্ছে শর্ট কেস কোন কেসগুলো আমরা রেডি করব, তারপর হচ্ছে শর্ট কেসের টাইমিং, আর ক্লিনিক্যাল পরীক্ষার প্রথম পার্ট, যদি প্রথম যে অংশটা সেটা হচ্ছে যে লং কেস। তো লং কেস আমরা কমন কিছু লং কেস ওয়ার্ডে বিশেষ করে এবং কমপ্লিকেটেড লং কেস, আনইউজুয়াল কোনো কেস যদি থাকে, ইউজুয়াল কেসের আনইউজুয়াল প্রেজেন্টেশন, সেটা একটা। আর লং কেসের যেটা টাইমিং এর ব্যাপারে বলা যেটা সেটা হচ্ছে 30 মিনিট। 30 মিনিট সময়ে এখানে অনেকেই চ্যাট বক্সে অনেক প্রশ্ন আসছে যে যেমন একজন প্রশ্ন করছে নিউরোলজি এক্সামিনেশন যে সিকোয়েন্স সেটা ঠিক আছে কিনা। লং কেসে আপনাকে কখনোই অবজার্ভ কেউ করে না। আপনি লং কেসটা কিভাবে আপনার ক্লিনিক্যাল ডায়াগনোসিস রেডি করলেন, কিভাবে আপনি প্রভিশনাল ডায়াগনোসিস এবং এক্সামিনেশন সেটা সিকোয়েন্স অনুসারে করেন অথবা সিকোয়েন্স ব্রেক করে করেন, সেটা কোনো মানে সমস্যা না, কিন্তু আপনাকে কোনো ফাইন্ডিংস যাতে মিস না হয়। সে ফর এক্সাম্পল একজনে এখানে বলছেন যে আই ড্রপ এত পরে দিল তাহলে ও এক্সামিনেশন কিভাবে করবে। এই কথাটা অবশ্য যুক্তিযুক্ত। একটা পেশেন্ট যখন আপনাকে বলবে যে সে ডায়াবেটিক এবং হাইপারটেনসিভ, সেক্ষেত্রে আপনাকে কিন্তু হিস্ট্রি নেওয়ার প্রথম যে সময়টা সেই সময়ে কিন্তু আপনাকে ইয়ে করে ফেলতে হবে, আই ড্রপ দিয়ে ফেলতে হবে। আরেকটা জিনিস ও যেটা করছে সেটা হচ্ছে যে ওই বেড সাইড ইউরিন এক্সামিনেশন, এইটা প্রথম দিকে সে বলছে যে আমি বেড সাইড ইউরিন এক্সামিনেশন করবো, এটা কখনোই আপনি প্রথমে পেশেন্টকে পাঠানো যাবে না। সেক্ষেত্রে আপনার যে বরাদ্দ যে টাইমটা 30 মিনিট, সেই 30 মিনিট টাইমের মধ্যে দেখা যাচ্ছে যে সে 5 মিনিট যদি ওয়াশরুমে যে যাওয়া আসা করতে তার লাগে, তাহলে কিন্তু আপনাকে এই 5 মিনিট সময় এই 30 মিনিট থেকে চলে গেল। সেক্ষেত্রে একেবারে শেষের দিকে, শেষের 28 বা 27 মিনিটের সময় অথবা 29 মিনিটের সময় আপনি তাকে পাঠাবেন যে আপনি ইউরিনটা নিয়ে আসেন। সেক্ষেত্রে আপনি বরং যে টাইমটা সেই 30 মিনিট টাইমের পরের যে টাইমটা সেটা আপনি কিল করতে পারতেছেন বা পরীক্ষার সময়ের বাইরে থেকে আপনি টাইম নিতে পারতেছেন। আর লং কেস সম্পর্কে এতটুকুই। পরীক্ষায় কমন কেস যেটা আমরা যখন কেস সিলেকশনের আসে, স্যারদের ইনস্ট্রাকশন থাকে, কমন কেস কিন্তু মাল্টিপল কমপ্লিকেশন, মাল্টিপল কোমরবিডিটিস আছে। সেই ক্ষেত্রে একটা ফ্রেশ কেস, একটা ফ্রেশ সিএলডি আপনাকে দেবে না। হয়তো একটা সিএলডির পেশেন্ট সেখানে উইলসন্স ডিজিজের সাথে অ্যাসোসিয়েশন আছে, অথবা সাথে একটা টিউবারক্লোসিস, অথবা এটা কজটা জানা যাচ্ছে না, ঠিক আছে, এরকম কোন একটা কেস আপনাকে হয়তো দিয়ে দিবে আর কি। আর একটা বা দুইটা প্যাথোলজি না, মাল্টিপল প্যাথোলজি এবং মাল্টিপল ফাইন্ডিংস ওয়ালা পেশেন্টগুলো সাধারণত আমরা লং কেসে পরীক্ষার সময় সিলেকশনের সিলেকশন করে থাকি আর কি। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমার মনে হয় যে আমরা পরবর্তী যখন সেশনটা আসবে তখন আমরা এই প্রশ্নগুলোর ইন্ডিভিজুয়াল প্রশ্নের ইন্ডিভিজুয়াল উত্তর দিব আর কি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ পলাশ, আপনি কোশ্চেনগুলি দেন, আমরা কোশ্চেনগুলি। ওই কোশ্চেনটা ছিল স্যার, ওইটাই স্যার আনসার করে ফেলেছেন যে সিকোয়েন্সের ব্যাপারটা। থ্যাংক ইউ। আমি যেটা বলবো স্টুডেন্টদেরকে যে ট্রিক্স অফ লং কেস এক্সামিনেশন, কিছু ট্রিক্স আছে যেখানে আপনাকে লং কেস, আমি বলি যে 30 মিনিট সময়ের মধ্যে আপনি যদি খেয়াল করেন যে যে পেশেন্ট যে সিস্টেমগুলি ছিল সেটা হচ্ছে পেশেন্টের একটা সোয়েলিং ছিল, পেশেন্টের ডায়াবেটিস ছিল, পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা ছিল, পেশেন্টের হাইপারটেনশন ছিল, পেশেন্টের একটা সিভিডির হিস্ট্রি ছিল, and I guess patient have heart failure also. এবং এইরকম একটা পেশেন্ট যখন আমার মাল্টিপল কোমরবিডিটি নিয়ে একটা পেশেন্টের এক্সামিনেশন আমাকে ডিল করতে হবে, তখন আমি যদি একদম প্রপার প্রত্যেকটা ইন টোটো করতে যাই, জিজ্ঞেস করতে 30 মিনিট আসলে আমার জন্য যথেষ্ট সময় নয়।
এবং কিভাবে আমি এটা ট্যাকেল করব? ট্যাকেল করার পদ্ধতি হচ্ছে প্রতিটা হিস্ট্রি সম্বন্ধে, যেমন অ্যাজমা সম্বন্ধে, ডায়াবেটিস সম্বন্ধে, হার্ট ফেলিওর সম্বন্ধে, ডায়াবেটিস সম্বন্ধে যে কোশ্চেনগুলি, সেগুলি আমার মাথায় একদম সেট পয়েন্টে বসে থাকতে হবে এবং এই সেট পয়েন্ট কোশ্চেন দিয়েই কিন্তু আমার আগায় যেতে হবে যে রোগী আমি এই কোশ্চেনগুলি কি। এহসান কিন্তু এই কাজটাতে খুব অসুবিধা ফিল করছে, কিন্তু আমি এহসানকে খুব বড় দোষ দিই না, কারণ ও মাত্র 2 মাস হলো আমার এখানে জয়েন করেছে এবং সে অত্যন্ত সাহসিকতার সাথে এরকম একটা প্রেজেন্টেশনে সে মোকাবেলা করার জন্য সে আগায় আসছে, আমি তাকে ধন্যবাদ দিই। কিন্তু ইস্যুটা হচ্ছে যে যেই কতগুলি কোমরবিডিটি এখানে আমি প্রেজেন্টেশন করব, সে প্রতিটা কোমরবিডিটি সম্বন্ধে প্রিফর্মড হিস্ট্রি আমার রেডি থাকতে হবে, তা না হলে কিন্তু আমি মুশকিল হয়ে যাব। যেমন আমি উদাহরণ দিই, যখন সে বললো যে এটা অ্যাজমা, আমরা কিন্তু বুঝলাম না এই অ্যাজমা কি অ্যাটোপিক অ্যাজমা কি না কি নন অ্যাটোপিক অ্যাজমা, সেই সম্বন্ধে ও কিন্তু কোনো হিস্ট্রি দেয় না। কারণ হচ্ছে কি, ও হিস্ট্রিটা একটা অ্যাজমার হিস্ট্রি কিভাবে আসবে সেই বিষয়ে সে কিন্তু খুব প্রিপেয়ার্ড না। এবং যখনই পেশেন্ট বলতেছে যে এই তার হাঁপানি আছে, শ্বাসকষ্ট রোগ আছে 12 বছর থেকে, সে কিন্তু এরপরে এই ভদ্রলোক কি কোন স্মোকিং করছে কিনা সেই বিষয়ে কিন্তু এহসান কোনো আলোকপাত করে নাই, কিন্তু করা প্রয়োজন ছিল। আমরা যদি তার এক্সামিনেশন প্রসিডিউর দেখি, এক্সামিনেশন প্রসিডিউর গুলিতে আমরা দেখতে পাবো যে অনেক ভ্রান্তি আছে, আমরা সেগুলি সংশোধনের চেষ্টা করব। আমরা মনে করি যে কেউ কোনো ভ্রান্তি করলে, ভুল করলে সেখান থেকে সংশোধনটা দেখে আমরা সবাই শিখে ফেলবো, সেটা হচ্ছে আমাদের ইচ্ছা। এবং হিস্ট্রিগুলি যদি প্রিফর্ম না থাকে, একটা হাইপারটেনশনের রোগী আসলে কি কোশ্চেন করতে হবে, একটা হার্ট ফেলিয়ার রোগী আসলে কিভাবে কোশ্চেন সিকোয়েন্স আগায় যাবে, একটা ডায়াবেটিসের রোগী আসলে কতগুলি প্রশ্ন করে যাব আমি সিকোয়েন্সিয়ালি, সেটা কিন্তু এহসান কিন্তু একটু দিকভ্রান্ত হয়ে গেছিল। সেই জন্য এহসানের জন্য একটু কঠিন হয়ে গেছে, কারণ কোমরবিডিটি অনেক। এবং রোগীটার ক্ষেত্রে যে ড্রপ দেওয়ার বিষয়টা হচ্ছে কি, সবসময় আপনার পরীক্ষা একটা ট্রিকি, যে আমি কতক্ষণের মধ্যে ড্রপ দিব। ড্রপ দেওয়ার পর কিন্তু রোগী কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতে হবে, তা না হলে কিন্তু ড্রপটা কাজ করবে না। সুতরাং আমাকে খেয়াল করতে হবে, আমি যদি 2 ভাগে ভাগ করি, যে প্রথম 15 মিনিট এবং দ্বিতীয় 15 মিনিট, প্রথম 15 মিনিটের মধ্যে আমার হিস্ট্রি কমপ্লিট করতে হবে, দ্বিতীয় 15 মিনিটের মধ্যে কিন্তু আমাকে এক্সামিনেশন শেষ করতে হবে। তাই প্রথম 15 মিনিট সময়ের মধ্যে কিন্তু আমাকে হিস্ট্রি নিয়েই ড্রপটা দিয়ে ফেলতে হবে, ড্রপটা দিয়ে ফেলেই কিন্তু এক্সামিনেশন করে ফেলতে শুরু করে দিতে হবে। জেনারেল এক্সামিনেশন করার ফাঁকে ফাঁকে রোগী কিন্তু আগাতে থাকবে। তারপর যখন আমি রেসপিরেটরি এক্সামিনেশন করব, সিভিএস এক্সামিনেশন, তখন কিন্তু তার চোখ খোলার দরকার পড়বে না। যখন আমি নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করতে যাব এবং আপনার প্রথম হচ্ছে গিয়া আপনার ক্রেনিয়াল নার্ভ দেখতে যাব, তখন কিন্তু চোখ খোলার প্রশ্ন এসে দাঁড়াবে। সুতরাং আমি এই সিকোয়েন্সে যেহেতু বারবার পুনঃ যদি আমি প্র্যাকটিস করতে না থাকি, তাহলে কিন্তু এই মিস্টেক গুলি হতে থাকবে আমাদের কাছে। আর আমি এহসানকে বলবো যে, এহসান কি রেডি প্রেজেন্টেশনের জন্য? আরো কিছু সময় লাগবে। আরেকটা জিনিস হচ্ছে কিভাবে একটা লং কেস সাজে। যখনই আপনার একটা লং কেস প্রেজেন্টেশন করবেন, তখন আপনার প্রথমে দেখবেন যে একটা লং কেসের আমার মূল প্রেজেন্টেশনটা কি। সেই প্রেজেন্টেশন যেটা হচ্ছে, ধরুন পেশেন্টের অ্যাজমা আছে, হার্ট ফেলিওর আছে, ডায়াবেটিস আছে, এই প্রেজেন্টেশন গুলি আসার পরে আসবে তার ইটিওলজি গুলি, কোনটার ইটিওলজি আছে, ইটিওলজি সম্বন্ধে আমরা কোনো কিছু, যেমন পেশেন্টের স্ট্রোক ছিল, সেটা ইটিওলজিটা আমি পিছনে দাঁড় করাতে পারতেছি কিনা। এরপরে আসবে হচ্ছে গিয়া পেশেন্টের এই যে ডায়াগনোসিস, সেই ডায়াগনোসিসের কমপ্লিকেশন কি হলো, ধরেন ডায়াবেটিসের কি কি কমপ্লিকেশন হলো, হাইপারটেনশনের কি কি কমপ্লিকেশন হলো, অ্যাজমার কি কি কমপ্লিকেশন হলো, এই কমপ্লিকেশন গুলি আমি ঠিক মতো দাঁড় করাতে পারলাম কিনা। শেষে আসবে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিসকে আমি রিমুভ করার জন্য পর্যাপ্ত উপাত্ত দিচ্ছি কিনা, বা রোগীর কাছ থেকে পর্যাপ্ত উপাত্ত আমি গ্রহণ করতেছি কিনা। তাহলে 4টা স্টেজে যদি ভাগ করি আমরা, একটা হচ্ছে রোগীর প্রেজেন্টেশন, 2 নাম্বার হচ্ছে রোগীর এই প্রেজেন্টেশনের পিছনে ইটিওলজি কি, 3 নাম্বার হচ্ছে গিয়া এই প্রেজেন্টেশনের কমপ্লিকেশন কি, এবং 4 রোগীর যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে, সেই ডিফারেনশিয়াল ডায়াগনোসিসকে আমরা সরাতে পারতেছি কিনা। এই 4টা ধাপে যদি আমরা ভাগ করি, তাহলে একটা লং কেস কিন্তু আমরা সুন্দরভাবে সেজে যাবে। এবং তার পাশাপাশি অবশ্যই ড্রাগ হিস্ট্রি, সোশিও ইকোনমিক হিস্ট্রি, এগুলি আসবে, এই কথাগুলো কিন্তু লাগবে, কারণ সোশিও ইকোনমিক হিস্ট্রির উপর পেশেন্টের ম্যানেজমেন্ট প্রোটোকল কিন্তু নির্ভর করে। আমি পেশেন্টে যার হচ্ছে গিয়া 5,000 টাকা ইনকাম করে, তাকে যদি আমরা একটা বিরাট দামি ওষুধ প্রেসক্রাইব করে বসি, তাহলে সেটা কেউ পছন্দ করবে না।
সমাজে কেউই পছন্দ করবে না, ডাক্তার সমাজও পছন্দ করবে না, যাকে প্রেসক্রাইব করবো সেও এটাকে মানে খুব ভালোভাবে দিতে হবে না। আমাদের প্রতি রোগীর প্রতি এমপ্যাথি থাকতে হবে এবং রোগীর প্রপার ডায়াগনোসিসের সাথে এবং রোগীর যে ওষুধগুলি আমরা প্রেসক্রাইব করব সেগুলো যেন সামঞ্জস্যপূর্ণ হয় তার আর্থসামাজিক কন্ডিশনে, সেই বিষয়গুলো দেখবার বিষয়। সেই বিষয়গুলো কিন্তু শিক্ষক মন্ডলী অত্যন্ত সুনিপুণভাবে খেয়াল করেন যে আমি কিভাবে এরকম একটা জিনিস ঠিক করলাম। এহসান, আপনি কি রেডি? এখন আমরা এহসানের কাছ থেকে আমরা আজকে প্রেজেন্টেশন শুনবো এবং প্রেজেন্টেশন শোনার পরে আমরা দেখব যে আসলে ও কোন জায়গাতে ভুল করলো এবং সেই ভুলগুলো আমরা শুধরে আমরা সবাই শিখে ফেলবো। এটা এহসান শুধু না, আমরা সবাই শিখে ফেলবো এবং এক্সামিনেশন সময়ও কিভাবে এহসান কোথায় কোথায় ভুল করলো সেইগুলিও আমরা দেখে ফেলবো এবং আমরা সেখান থেকে শিখে ফেলবো। এবং আমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে আমরা চ্যাট বক্সে প্রশ্ন দিব এবং পলাশ সেগুলি আমাদেরকে দিলে আমরা সেগুলি আপনাদেরকে যথাযথভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি আমার শিক্ষক শহীদুজ্জামান স্যার, আজকে স্যারকে আমি সালাম জানাই এবং স্যার এখানে উপস্থিত থাকাতে আমাদের এই প্রোগ্রাম আরো সার্বিক আমি মনে করি মঙ্গলময় হয়ে উঠবে এবং স্যারের উপস্থিতি আমাদের সব সময় একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করে। ধন্যবাদ। আমি এখন প্রথম 10 মিনিট প্রেজেন্টেশন করতে বলবো যে এহসানকে, যেটা রহিম এই প্রথম 10 মিনিট উনি পরীক্ষা নেবেন, তারপরে হচ্ছে 10 মিনিটে আমি পরীক্ষা নিব, এরপরে কিছু উন্মুক্ত প্রশ্ন থাকবে এবং আমরা সেইভাবে আগাবো। ডক্টর আহসান। Now I am starting my case presentation. Mr. Rashidur Rahman, 53 years old, Muslim, married, non-smoker, non-alcoholic, asthmatic since childhood, hypertensive for 15 years, and diabetic for 1 year. Hailing from Savar, was admitted into Shohid Sohrabdi Medical College Hospital through emergency department on 26th March 2022 with the complaints of generalized body swelling for 3 months and respiratory distress for same duration. According to the statement of the patient, he noticed swelling first appear on periorbital region, then it gradually progressed to abdomen and both lower limbs. He also complained of orthopnea and dyspnea. Patients felt better on proper position to some extent. On query, patient gave history of reduction of urination, which was frothy and reduced urine output in daytime and frequently at night time, which disturbed his sleep, and his urine is frothy. He gave history of tiredness, fatigability, weakness, and it's a nausea, anorexia. Also gave history of burning, tingling, and numbness sensation of the distal all four limbs, and dimness of vision on both eyes for 5 months. He gave no history of blood transfusion, drug abuse, jaundice, hematemesis, melena, bladder habit, bowel habit is normal, and no history of excessive sleepiness, no voice sense, and night sweat, fever, and rash. For 1 year back, patient gave history of hemiparesis. When he came back from outside to home, he fall down, and that time there was no convulsion, unconsciousness,
and he diagnosed a stroke, but could not mention which type. And that time incidentally diagnosed as a case of diabetic patient, and he took insulin for 1 month. Then he got Dimerol for 1 year, but diabetes was uncontrolled. For hypertension, he gets amlodipine and olmesartan combination. And for asthma, he occasionally took asthmasol inhaler and nebulization. In his family, his father was hypertensive and mother was diabetic. He among all his about siblings, 3 brothers diabetic and 2 sisters was diabetic. And he did not take COVID vaccine. On examination, on general examination, patient is ill looking, body build average, decubitus on lying position, and moderately anemic, no jaundice, and leukonychia present, no clubbing, no koilonychia, and edema present. And on skin, generalized blackening over face and all 4 limbs, and stria over lower abdomen, and skin was blackening and dry, thick, and callus over left great toe, and corn over left little finger, and cannula in situ in right forearm. On general gastrointestinal tract examination, oral cavity is normal except tongue was pale, no chelosis and stomatitis. On abdominal examination, there is present shifting dull. Testis was normal, and cardiovascular system examination, apex beat was located in the left 6th intercostal space, just medial to the anterior axillary line, and 15 centimeter from the mid external line, and heaving in nasal. And heart sound, first and second heart sound is audible in all the 4 cardiac area, and no basal crepitation is present. On nervous system examination, acuity of vision is diminished for distant vision, and light reflex present on both eye, and fundoscopic examination, there is proliferative retinopathy on both eyes. And sensory examination, on sensory examination, vibration sensation is diminished below the knee on both lower limbs, and touch sensation also diminished in both lower limbs below knee. On motor examination, reflex is diminished in all in both sides, knee and ankle, and plantar is flexor. Bedside urine test, proteinuria 2+. So my professional diagnosis is bronchial asthma and hypertension and diabetes mellitus with
left ventricular failure with CKD and history of stroke. Bronchial asthma and hypertension and diabetes mellitus with left ventricular failure with CKD with history of stroke. থ্যাংক ইউ ডক্টর হাসান। এখন আমি রহিমকে অনুরোধ করব, আপনি কাছে থাকুন। এখন আমি রহিমকে অনুরোধ করব যে হাসানকে 10 মিনিটের জন্য ক্রস করার জন্য। Thank you, sir. Thank you, Hasan, for your nice presentation. এখানে যেটা ওর ডিউরিং ক্লিনিক্যাল এক্সামিনেশন যদিও লং কেস নেওয়ার সময় এরকম কোনো ইয়ে নাই যে যে পরীক্ষা দিচ্ছে তাকে করা মানে ক্রস করা, তারপরেও সে যখন এক্সামিনেশন করছে ওই সময় যে জিনিসটা সিরিয়াসলি সে যে মিস্টেকটা করছে এবং আমার কাছে খুব মানে অন্যায় মনে হয়েছে সেটা হচ্ছে যে পেশেন্টের প্রাইভেসিটা সে মেনটেন করতে পারে না। এটা বিশেষ করে পরীক্ষার সময় যদি স্যাররা দেখে তাইলে আর ওর লং কেস আর ফার্দার প্রসিড করাটা মনে হয় স্যাররা করলেও খুব বেশি ভালোভাবে তাকে দেখবেন আর কি। এটা আমি খুব মানে আমার নিজের কাছে খারাপ লাগছে, পেশেন্টের প্রাইভেসিটা সে মেনটেন করতে পারে নাই, এটা একটা। আর এখন আসি যেটা সে যেভাবে কেসটা প্রেজেন্ট করলো, মানে যেহেতু ওর প্রথম প্রেজেন্টেশন, প্রথমেই প্রেজেন্ট করার পর একবার সে সরাসরি বলে দিল যে প্রভিশনাল ডায়াগনোসিস, এটা মনে হয় ঠিক না। ও কেসটা প্রেজেন্ট করার পরে তারপরে সারা সাধারণত প্রশ্ন করে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, মানে প্রশ্ন অ্যান্সারগুলো এরকম, মানে প্রশ্নগুলো এরকম হয় হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটা একটা বেটার অপশন। আর যখন প্রভিশনাল ডায়াগনোসিস বলা হয় অথবা ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলা হয় সেক্ষেত্রে স্যাররা যদি প্রভিশনাল বলে সেটা বেস্ট। আর মানে কখনোই নিজে কনফার্ম ডায়াগনোসিস বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস স্ট্রেট ফরওয়ার্ড না বলাটা বেটার। যেমন ও এই পেশেন্টের জয়েন্ট পজিশন এবং ভাইব্রেশন সেন্স ইম্পেয়ার্ড বলছে, কিন্তু তার ডায়াগনোসিসে কিন্তু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা ডায়াবেটিক নিউরোপ্যাথি কথাগুলো কিন্তু বলে নাই, এটা একটা। আর হিস্ট্রিতে যেগুলো পিটফলস আমি যেটা বলতে চাচ্ছি সেখানে সে চেস্ট পেনের হিস্ট্রিটা ভালোভাবে নেয় নাই, এটা একটা। আর হচ্ছে পেশেন্টের ডিসনিয়ার কথা বলছে, ডিসনিয়ার যে স্কেল আছে মডিফাইড ডিসনিয়া স্কেল, যেটা সেই স্কেলে সে কোন গ্রেডে তার ডিসনিয়া হয় সেটা সে ওইভাবে মেনশন করে না, এবং তার যে রিলিভিং ফ্যাক্টর সেটাকে বলে না। এবং সে পেশেন্টের ও যেটা বলতে চাচ্ছে যে পেশেন্টের হার্ট ফেইলিওর ডায়াগনোসিস, একটা হার্ট ফেইলিওরের কিছু আছে প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো সে আইডেন্টিফাই করে নাই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে হঠাৎ করে ও হিস্ট্রিতে বললো যে ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি নাই। আমার এই পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রিতে আমার যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এই ক্লিনিক্যাল ডায়াগনোসিসে ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি কি ইম্পর্টেন্স যেটা আমার এই পেশেন্টের উল্লেখ করতেই হবে, এইটা একটা। সিএলডি তো তোমার ডায়াগনোসিস না। আচ্ছা, তাহলে তোমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি? হোয়াট ইজ ইউর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস? তুমি কি তোমার যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস এটা কি রিভিউ করতে চাও? আর রিভিউ করতে চাও না, সেক্ষেত্রে তুমি যে ফান্ডোস্কোপিতে বললা যে প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি আছে, তারপরে হচ্ছে যে নিউরোলজিক্যাল এক্সামিনেশনে জয়েন্ট পজিশন এবং ভাইব্রেশন সেন্স ইম্পেয়ার্ড এবং সেন্সরি ইম্পেয়ারমেন্ট আছে, সেক্ষেত্রে মানে ডায়াবেটিক কোনো কমপ্লিকেশন পেশেন্টের আছে কিনা? স্যার ডায়াগনোসিসটা চেঞ্জ করতে চাই কিনা? হ্যাঁ স্যার সেখানে স্যার রেটিনোপ্যাথি আর নেফ্রোপ্যাথি, স্যার সিকেডি তো আমি বলছি স্যার, ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলতে পারি এবং নিউরোপ্যাথি বলতে পারি স্যার। সেটা মনে হয় আরো বেটার হয় আর কি। আরেকটা জিনিস হচ্ছে যে পেশেন্টকে যখন আমি আবারও বলতেছি যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস স্ট্রেট ফরওয়ার্ড না বলাটা বেটার। যদি স্যার বারবার বলে হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, দেন তুমি স্ট্রেট ফরওয়ার্ড বলো। তো এইভাবে আমার মনে হয় এইভাবে বলা বেটার। আর একটা প্রভিশনাল ডায়াগনোসিস বলা যায় আই হ্যাভ সাম পটেনশিয়াল ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এটা বলাটা বেটার। ও স্যার আরেকটা জিনিস বলছে সেটা হচ্ছে যে সে অ্যাজমার যে হিস্ট্রিটা সে যেভাবে বলছে হিস্ট্রি কিন্তু কমপ্লিট হয় না, শুধু একটা সিজনাল ভেরিয়েশন আছে। সে চাইল্ডহুড থেকে তার যে অ্যাজমা ছিল সেই অ্যাজমার ডিটেলস হিস্ট্রি মানে টাইম টু টাইম ভেরিয়েশন আছে কিনা, তার কোল্ড এক্সপোজারের কোনো হিস্ট্রি আছে কিনা, কোনো ফুডে কোনো অ্যালার্জি আছে কিনা, এবং তার যে
বিভিন্ন সময় যে অ্যাটাক হয়েছে ওই অ্যাটাকের সময় সে কিভাবে রিলিফ হয়েছে এবং কতবার অ্যাটাক হয়েছে, সে এর জন্য কি হসপিটালাইজ হয়েছে কিনা। এবং ও একটা জিনিস বলছে যে ইমার্জেন্সির মাধ্যমে আমাদের এই পেশেন্টটা ভর্তি হয়েছে, এই পেশেন্ট ইমার্জেন্সিতে ভর্তি হয়েছে, তাহলে কজটা কি, মানে ইয়েটা তো ওই ইমার্জেন্সিটা কি, যে ইমার্জেন্সির জন্য সেই ইমার্জেন্সিতে আসতে বাধ্য হয়েছে, এটা একটা। হার্ট ফেলার তুমি কিন্তু ক্লিনিক্যাল এক্সামিনেশন বলছো কোনো বেদাল ক্যাভিটেশন নাই, ট্রিটমেন্ট পাচ্ছে। ওকে স্যার, আমার মনে হয় স্যার আপনি বলেন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমি মনে করি যে আমরা প্রথম থেকে শুরু যদি করি, এহসান থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। আমরা যদি আপনাকে প্রশ্ন করি যে হ্যাভ ইউ asked the patient about any atopia? No. Have you asked the patient whether patient having sneezing, coughing or food allergy? No. So তাহলে আমরা কিন্তু এখান থেকে জাজ করতে পারলাম না এটা কি এটা অ্যাটোপিক অ্যাজমা নাকি নন অ্যাটোপিক অ্যাজমা, এটা সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারলাম না। আমরা জানতে পারলাম যে রোগীটা যখন 12 বছর বয়স ছিল তখন পেশেন্ট একটা হিস্ট্রি ছিল যে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হলো এবং পেশেন্ট কিন্তু তারপর থেকে আপনার অকেশনালি পেশেন্ট ইনহেলার নিচ্ছিল। আপনি কি বলতে পারবেন যে কোন টাইপের ইনহেলার নিচ্ছিল? এটা কি আপনার রিলিভার, এটা কি কোন কালার? আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি নাম বলতে পারছি। হ্যাঁ, পেশেন্টের দুই ধরনের আছে, একটা হচ্ছে পিঙ্ক কালার, সেটা নেয়নি, সেটা কখনো নেয় নাই। তাহলে যদি এরকম যদি না হয় তাহলে আপনাকে এটা কিন্তু ক্যাটাগরাইজ করা দরকার ছিল, যেটা মাইল্ড ইন্টারমিটেন্ট অ্যাজমা, যেটা সিজনাল ভেরিয়েশন ছিল, এটা কিন্তু পারসিস্টেন্ট অ্যাজমা ছিল না পেশেন্টের। কিন্তু আপনি পেশেন্টের অ্যাটোপিয়ার কোনো হিস্ট্রি এগুলি দেন নাই, কিন্তু ফ্যামিলি হিস্ট্রিতেও আপনি কোনো অ্যাজমার হিস্ট্রি আছে কিনা এই সংক্রান্ত কোনো কিছু মেনশন করছেন কি? তাহলে এই সংক্রান্ত আমরা কিন্তু বুঝতে পারলাম না যে পেশেন্টের আসলে অ্যাজমাটার কোন ক্যাটাগরিতে আমরা নিয়ে আসবো, এবং এই অ্যাজমার পেশেন্ট আসলে এখনো কি এই ক্যাটাগরিতে, কোন ক্যাটাগরিতে সে চিকিৎসা পাবে। আমরা এই ব্যাপারে কোনো পেশেন্টের যে সিজনাল যে ভ্যারিয়েশন হচ্ছিল এই সময় কি কোনো স্পুটাম প্রোডাকশন হচ্ছিল পেশেন্টের? কারণ হচ্ছে সিজনাল ভ্যারিয়েশনে পেশেন্টের রিপিটেড ইনফেকশন থাকে, সেই সময় কি পেশেন্টের কোনো জিজ্ঞেস করতে হয়, যদি অ্যাজমা কারো অল্প বয়স থেকে থাকে তখন তাকে জিজ্ঞেস করতে হয় যে পেশেন্টের যখন শীতকাল থাকে তখন কি পেশেন্টের স্পুটাম প্রোডাকশনটা বাড়ে কিনা, এবং এই স্পুটাম প্রোডাকশনে ইয়েলো কালারেশন হয় কিনা, অর্থাৎ সেকেন্ডারি ইনফেকশন হয় কিনা, এই বিষয় কিন্তু আমাদের এই সময় অ্যাজমা রোগী হলে আমাদের প্রশ্ন করতে হয়। এবং তার কখনোই কি সিভিয়ার অ্যাকিউট অ্যাজমার হিস্ট্রি ছিল কিনা, এই ধরনের একটা হিস্ট্রি না। ভর্তি সিভিয়ার অ্যাকিউট অ্যাজমার অনেক সময় পেশেন্ট কিন্তু ভর্তি না হয়, গরিব মানুষ হয় না, নেবুলাইজ নিতে হয়েছে কিনা, তাহলে পেশেন্টকে নেবুলাইজ নিতে হয়েছে, তাহলে এই হিস্ট্রি কিন্তু আমার আসে নাই যে পেশেন্ট রেগুলার বেসিসে পেশেন্টের কখন কখন কতবার এরকম নেবুলাইজার নিতে হয়েছে পেশেন্টকে। তাহলে যদি পেশেন্টের নেবুলাইজার নিতে হয় পসিবলি সেই পেশেন্টের আপনার একটা স্টেরয়েড ইনহেলারের একটা রিকোয়ারমেন্ট আছে। দুই নম্বর হচ্ছে পেশেন্টকে আপনি বলছেন যে পেশেন্টের হচ্ছে গিয়া অর্থোপনিয়া, আসলে আপনার অর্থোপনিয়ার কথা বলছেন এবং পেশেন্টের চেস্ট পেনের কথা বলছেন, তাহলে আপনি হোয়াই পেশেন্ট হ্যাভিং অর্থোপনিয়া এবং চেস্ট ডিসনিয়া, হোয়াই ইউ আর থিংকিং দিস পেশেন্ট হ্যাভিং অর্থোপনিয়া আর চেস্ট ডিসকমফর্ট? What is the etiology behind this? Heart failure. You are thinking patient having heart failure, right? As you have mentioned in the diagnosis, patient having heart failure. But আমি যদি বলি যে অর্থোপনিয়া পেশেন্ট যদি ব্রঙ্কিয়াল অ্যাজমার অ্যাকিউট অ্যাটাক থাকে, পেশেন্ট কিন্তু শুয়ে থাকলে শ্বাসকষ্ট হবে, তাহলে how will you differentiate between an acute severe asthma versus an heart failure? আপনি কি এটা ডিফারেন্সিয়েট করতে পারছেন? স্যার ক্লিনিক্যাল এক্সামিনেশন যদি করি এবং হিস্ট্রি নেই স্যার। হ্যাঁ, হিস্ট্রি কথাই জানতে চাচ্ছি, হোয়াট হিস্ট্রি উইল টেক ডিউরিং হোয়াট এক্সাজারবেশন অফ ব্রেথলেসনেস। আসলে ইস্যুটা হচ্ছে যে যখন পেশেন্ট শুয়ে থাকে, যদি হার্ট ফেলিওর হয় পেশেন্ট কিন্তু ফ্রথি স্পুটাম আসবে, ফ্রথি স্পুটাম আসে। আর অ্যাজমা এক্সাজারবেশন হতে কিন্তু পেশেন্টের লেট নাইটে আপনার কাশি হবে এবং পেশেন্ট কিন্তু স্ক্যান্টি মিউকয়েড স্পুটাম আসবে। That how you can differentiate between a heart failure and a bronchial asthma exacerbation or COPD exacerbation. তাহলে এইটা কিন্তু আপনি যখন হিস্ট্রি নিছেন তখন কিন্তু এটা রিভিল হয় নাই। দুই নম্বর হচ্ছে কি এই পেশেন্টকে আপনি রিপিটেডলি, I have observed you have repeatedly asking the patient whether you have chest pain or not. As patient is mentioning patient having orthopnea. How will you explain this? That patient has no chest pain and patient had left heart failure. How will you explain this in this patient? লং টার্ম স্যার ডায়াবেটিস থাকলে পেশেন্টের স্যার হচ্ছে চেস্ট পেইন যদি হার্ট মানে এমআই অ্যাটাক হয় তা চেস্ট পেইন নাও থাকতে পারে।
তাহলে আপনি চিন্তা করছেন যে পেশেন্ট হ্যাভিং, এটা ঠিক যে পেশেন্টের যদি লং টার্ম ডায়াবেটিস আছে, বাট ইউর পেশেন্ট ইজ মেনশনিং হি ইজ ডায়াগনোসড ডায়াবেটিক ফর লাস্ট 1 year only. Sir, may be patient did mistake because we get retinopathic sense on eye. That is long term na thakle asbe na sir. So you are thinking patient having proliferative And diabetic sir, retinopathy and patient having neuropathy. sense. So many patients with type 2 diabetes mellitus presents with complication. So patient may have not known these things, that patient does not do the test for diabetes frequently. So অনেক সময় আমরা দেখি যে ডায়াবেটিস পেশেন্ট, টাইপ 2 ডায়াবেটিস স্পেশালি পেশেন্ট কিন্তু কমপ্লিকেশন নিয়ে হাজির হয় এবং সে জানেও না যে পেশেন্ট আসলে ডায়াবেটিস পেশেন্ট ছিল, এবং দেখা যায় যে পেশেন্ট কমপ্লিকেশন নিয়ে যখন আসে তখন আসলে ডায়াগনোসিস হয় যে ইনসিডেন্টালি অথবা অ্যাক্সিডেন্টালি অথবা ডিউরিং ইনভেস্টিগেশন রুটিন চেকআপের সময় ডায়াগনোসিস হয় যে পেশেন্ট। এবং আহসান আমি মনে করি ঠিকই বলছি যে হয়তো ডায়াবেটিক পেশেন্টের দেখা যায় যে পেশেন্টের হয়তো তার চেস্ট পেইনের হিস্ট্রি নাই, কিন্তু হাউ ডু patient may have cardiomyopathy or patient having fluid overload, respiratory distress due to fluid overload due to I think the patient having dyspnea due to CKD, non-cardiogenic pulmonary edema. Non-cardiogenic pulmonary. What is your point in favor Sir, that patient having left heart failure? Sir, left heart failure favor আছে স্যার, patient স্যার So your answer, orthopnea ছিল, orthopnea and yes, dizziness. if patient have non-cardiogenic pulmonary edema, patient will also present as an orthopnea. So diabetes, hypertension দুইটাতে স্যার রিস্ক, এবং স্যার আমার অ্যাপেক্স বিটটা শিফটেড পাইছে স্যার। Yes, that is the answer. Patient having apex bit shifted. That is the point. Patient has apex bit shifted. What other sign you should get to confirm it is a case of left heart failure, left ventricular failure? Bivasal crepitation, gallop rhythm, third heart sound with gallop rhythm and pulsus alternance. So have you seen any pulsar alternance? Have you mentioned pulsus alternance? So I could not find, and sir, basal crepitation absent. So you didn't find any gallop, you didn't find any pulsus alternance, and you didn't find any bibasal crepitation. So patient got treatment at this period during hospital. So you can mention patient having Lasix getting furosemide. So patient have some obliteration of the some signs, but you must get patient pulsus alternance and gallop besides shifting of the apex beat, because you must tell about the concrete feature of left heart failure to diagnose is a case of left ventricular failure. As patient did not mention any chest pain, so other signs must be observed during the examination. So you have mentioned patient having hypertension for last 10 years. So what are the complications you have observed during the examination process? What is the hypertension feature of present in the heart, CVS examination? Sir, What is the sign of hypertension? apex bit shifted. In case of hypertension, there is a concentric hypertrophy of heart, and it causes apex is in normal position and apex remains in heaving apex beat. That is one point. And another point is aortic component of the second heart sound is loud. That is the second point that you haven't mentioned about that point, the hypertension feature of CVS system. What are the other complications you are expecting in this patient? A long-term complication of hypertension. So hypertension, CKD, Yes, one is CKD. cerebrovascular disease, Absolutely, cerebrovascular disease. retinopathy, Yes, hypertensive retinopathy, peripheral vascular disease, peripheral vascular disease, and as well as heart failure, hypertensive heart failure, ischemic heart disease. All are prerequisite, all are risk factor. Hypertension is the risk factor. So patient is getting
olmesartan amlodipine, right? So you have found that patient having bipedal edema. How will you explain that this patient have developed CKD? You are mentioning this is CKD, and but I am telling that this edema is due to amlodipine. What is your point? স্যার অ্যামলোডিপিন স্যার পেশেন্ট যদি পা এলিভেটেড করা হয় তাহলে স্যার কমে যাওয়ার কথা, মানে মানে স্যার অ্যামলোডিপিনের জন্য যদি হয়। আর স্যার সিকেডির অন্য ফিচার আছে, যেমন স্যার তার প্লুরাইটিসের কথা বলে, অ্যানিমিয়া আছে, হাইপারটেনশন আছে স্যার। So patient is anemic, patient is hypertensive, and patient is having bipedal edema and sacral edema also. So you are telling patient having development of CKD, right? What are the other points in favor of CKD? স্যার ডায়াবেটিস মেলাইটাস আছে, Patient having diabetes mellitus, patient having frothy urine, প্রতি ইউরিন, patient having frothy urine, ইউরিন আউটপুট কম রিডিউস ছিল স্যার। and reduced patient having urine output reduced. So these are the points in favor of having CKD. So you have mentioned about the patient having diabetes for last 1 year. What are the history to be taken? Mandatory history for diabetes. So whether have you mentioned about the hypoglycemic state of the patient? কনশাস আনকনশাস কখনো হয়ে যায়নি স্যার, অজ্ঞান হয়ে যায়। You haven't questioned this. I have observed your long case, but you haven't asked the patient regarding the hypoglycemia. In any patient presenting with diabetes, hypoglycemia history is a must. How many times patient have undergone an hypoglycemia? This is mandatory, right? And আপনি দেখেন পেশেন্টের তার সাথে আপনি আর কি কি অ্যানসার করছেন? পেশেন্টকে আপনি ক্লডিকেশনের হিস্ট্রি নিয়েছিলেন? হাঁটলে পেশেন্টের পায়ে ব্যথা হয় কিনা? না। তাহলে এই হিস্ট্রি নেওয়া প্রয়োজন ছিল? What are the type of complication in case of diabetes? Any broad heading? Acute complication or chronic? Chronic. What are the chronic complications? Chronic are microvascular and macrovascular. Microvascular. What are the macrovascular complications? Macrovascular cerebrovascular disease. You got this cerebrovascular disease in this patient. One. Number two. Coronary artery disease. Possibly patient having coronary artery disease. Number two. Peripheral vascular disease. Peripheral vascular. You didn't ask the patient about peripheral vascular disease. This is a major macrovascular disease. You didn't mention about this. What are the microvascular disease? You should have mentioned. Retinopathy. Retinopathy. You have observed patient having proliferative retinopathy. Nephropathy. Nephropathy. As patient have 2+ proteinuria. Patient have GN, secondary GN. And neuropathy. Patient have neuropathy. And foot ulcer absent, sir. Have you seen any autonomic neuropathy in this patient? As patient have multiple complication of diabetes. Have you examined about autonomic neuropathy? No, sir. I mean, postural hypertension. Have you seen postural drop? দেখা হয়নি। So in case of autonomic neuropathy, the patient having impaired neurological involvement on the different area, like in the blood pressure. Blood pressure goes down up in sitting and standing and lying position. তারপর হচ্ছে পেশেন্টের হচ্ছে GI problem. Patient might have dysphagia, dyspepsia, or stasis, or patient might have diarrhea or constipation. Patient has bladder problem, patient have sexual problem, and patient have vasomotor problem. So you haven't asked any question about this. Vasomotor, sir, skin changes, sir. Sorry, hair vasomotor is cold periphery. Yes, patient having cold periphery, but vasomotor causes edema. And আপনি কিন্তু এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেন না, যেগুলো ডায়াবেটিস পেশেন্ট, এই জন্য আমরা বলি যে ডায়াবেটিস পেশেন্ট সম্বন্ধে যখন আপনি কথা বলবেন তখন আপনি অটোনমিক স্যাররা কিন্তু বসে থাকে যে আপনি সিটিং স্ট্যান্ডিং এ দেখছেন কিনা, পেশেন্টের হচ্ছে ডায়রিয়া কনস্টিপেশন হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের হচ্ছে গিয়া ব্লাডারে ইনকন্টিনেন্স আছে কিনা, এবং পেশেন্টের সেক্সুয়াল প্রবলেম আছে কিনা। এই কোশ্চেনগুলি কিন্তু আসবে এবং টিচাররা এগুলি ধরবেই। এই জন্য আমি বলি যে আপনার এটা প্রি ফর্ম থাকতে হবে, আমি কি প্রশ্নগুলি জিজ্ঞেস করব আগের থেকে মাথায় সেট পয়েন্ট বসে থাকতে হবে। তা নাহলে কিন্তু আপনি এই প্রশ্নগুলি কিন্তু এসান যে মিস্টেকগুলি করছে সেটা কিন্তু হবে।
তারপরে হচ্ছে গিয়ে পেশেন্টের আমরা কিন্তু ট্রিটমেন্ট হিসেবের মধ্যে দেখলাম যে পেশেন্টের কমপ্লায়েন্স ছিল কিনা, পেশেন্ট কি রেগুলার খেত কিনা, ওষুধটা খেত কিনা, ডাইমেরল খাচ্ছিল, পেশেন্টের রেগুলার খেত কিনা এবং পেশেন্টের কমপ্লায়েন্স ছিল কিনা এবং রেগুলার ফলো আপ ছিল কিনা। রেগুলার খাই কিন্তু কন্ট্রোল হয় না, এটা আচ্ছা। বলছে। এর বাইরে হচ্ছে গিয়ে রোগী সম্বন্ধে আমাদের জিজ্ঞেস করা যে পেশেন্টের ভিজুয়াল ডিস্টারবেন্স, পেশেন্টের ওয়েট গেইন হচ্ছিল না ওয়েট লুজ হচ্ছিল, সেই বিষয়ে পেশেন্টের কোশ্চেন করা। কারণ যদি পুয়ার কন্ট্রোল থাকে তাহলে ডায়াবেটিস কিন্তু পেশেন্ট কিন্তু ওয়েট লস করতে থাকবে। এই বিষয়ে কিন্তু আমরা কোনো প্রশ্ন আমরা ইহসানকে করতে দেখি না যে পেশেন্টের ওয়েট লস হচ্ছে কিনা, ওয়েট গেইন হচ্ছে কিনা, এবং পেশেন্টের কোনো ফুড আলসারের বিষয় আছে কিনা। সে অবশ্য ফুড আলসারের বিষয়ে কোশ্চেন করেছে, কিন্তু ফুড আলসার পেশেন্টের থাকতে পারতো। আপনি কি আমাকে বলবেন যে কোন জায়গায় ফুড আলসার থাকলে আপনি কি ইন্টারপ্রিটেশন করবেন? স্যার, যদি সোলে থাকে তাহলে স্যার হচ্ছে নিউরোপ্যাথিক পেইন আছে কিনা, এবং সেটা হবে পেইনলেস। আর স্যার যদি ডরসামের মধ্যে 40 mm অ্যারাউন্ড দ্য অ্যাঙ্কেল হয় তাহলে স্যার ইসকেমিক এন্ড পেইনফুল। ভেরি গুড। আপনি যখন এক্সামিনেশন করেছেন আপনি আমাকে তখন বলেন যে আপনি যখন জেনারেল এক্সামিনেশন করতে গেলেন তখন আপনি প্রথমে অ্যাবডোমেন কেন দেখলেন, ফ্ল্যাঙ্ক ফুল কেন বললেন? আপনি যখন জেনারেল এক্সামিনেশন করতে গেলেন তখন তো আপনার অ্যাবডোমেন দেখার কথা না, অ্যাবডোমেনে ফ্ল্যাঙ্ক ফুল বলতেছিলেন। এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? এখানে আপনার ডিহাইড্রেশন দেখার কথা অ্যাবডোমেনে জেনারেল এক্সামিনেশনে, কিন্তু আপনি অ্যাবডোমেনে ফ্ল্যাঙ্ক দেখতেছিলেন কেন আমি আসলে বুঝতে পারি নাই। আপনি যখন এক্সামিনেশন করছিলেন তখন আমি দেখতে পেলাম যে আপনি ফেস থেকে সরাসরি লোয়ার লিম্বে চলে গেলেন, আগে ব্ল্যাকেনিং বলতে গেলেন, আগে আপনি হ্যান্ড এক্সামিনেশন বাদ দিয়ে আপনি যখন নামবেন তখন আগে এনিমিয়া, জন্ডিস, সায়ানোসিস এগুলি দেখছিলেন, তারপরে আপনি হাতে চলে আসার কথা। পেশেন্ট হাতেও কিন্তু আপনি এনিমিয়া দেখতে পারতেন, লিউকেমিয়া দেখতে পারতেন, পামার কেমন ইরাইথেমা আছে কিনা, পেশেন্টের পামার প্যালোর আছে, হ্যাঁ এটা পরে দেখছেন আপনি, কিন্তু আগে কিন্তু আপনি লোয়ার লিম্বে চলে গেলেন। আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন যে পেশেন্টের এই যে আপনি পালস দেখেছেন 88 বিট পার মিনিট, হ্যাভ ইউ সিন ইন পালস ইন দ্য লোয়ার লিম্ব? তাহলে আমরা পালস লোয়ার লিম্বে কিন্তু মিস করে ফেলছি। আমরা কিন্তু পালস লোয়ার লিম্বে মিস করার জন্যই কিন্তু আমরা এই প্রবলেমটা আমাদের, আমরা পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ প্যাড কিন্তু আমরা ডায়াগনোসিস করতে, আমরা পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ কিন্তু আমরা ঠিক মতো দেখতে পারিনি আমরা, এবং আমরা ব্লাড প্রেশার যখন দেখি তখন স্ট্যান্ডিং এন্ড সুপাইন পজিশন দেখতে পারিনি আমরা যখন থাইরয়েড এক্সামিনেশন করতেছিলাম তখন কিন্তু আমরা পেশেন্টকে থাইরয়েড এক্সামিনেশন, আমি দেখাবো একটু পরে থাইরয়েড এক্সামিনেশন কিভাবে করে। এবং আপনি ইন্সপেকশন সময় কি হার্নিয়াল অরিফিস কি অবজার্ভ করেছেন? জি স্যার। এবং দিতে বলছিলাম স্যার, পালপেশনে স্যার। ভেরি গুড। আপনি যখন লিভার এক্সামিনেশন করছেন, অ্যাবডোমেন, আপনি যখন জেনারেল এক্সামিনেশনের পরে আপনার আসলে কোন সিস্টেম এক্সামিনেশন করার কথা? স্যার যেহেতু স্যার আমার কাছে সোয়েলিং নিয়ে আছে এবং অ্যাবডোমেন আমার কাছে মনে হচ্ছে স্যার অ্যাবডোমেনে পানি আছে, এইজন্য স্যার আমি জিআইটি আগে করছি, সাথে রেনাল এক্সামিনেশনটা ওখানে হয়ে যেত এইজন্য। আচ্ছা, আপনি কিন্তু পেশেন্টের ফার্স্ট প্রেজেন্টেশন হচ্ছে অ্যাজমা, তারপর হচ্ছে কি আপনি কার্ডিয়াক ফেলিওর চিন্তা করতেছিলেন, তাহলে আপনি আসলে আমরা আসলে আপনি কিন্তু অ্যাবডোমেনে খুব কোনো ফাইন্ডিং পানও নাই। আপনার কিন্তু ফার্স্ট এক্সামিনেশন করার কথা ছিল চেস্ট, এবং আপনি কি চেস্ট এক্সামিনেশন ঠিক মতো করেছেন কিনা? স্যার সিভিএসটা করা হয়েছে স্যার, ওই সময় টেনশন লাংস মানে। তাহলে আমরা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকাল্টেশন যেভাবে আমাদের চেস্ট এক্সামিনেশন হওয়ার কথা আমরা কিন্তু প্রপারলি চেস্ট এক্সামিনেশন করতে পারিনি, রাইট? আমরা যখন হার্ট দেখতেছিলাম আমরা কিন্তু সিভিএস এক্সামিনেশন করতেছিলাম, তখন আপনি মাইট্রাল এরিয়া দেখছেন, কিন্তু অ্যাওট্রিক এরিয়া দেখার সময় পেশেন্টের পজিশন কোথায় থাকবে? লাইং পজিশন আর সিটিং পজিশন? সিটিং উইথ লিনিং ফরওয়ার্ড। আপনি কি অ্যাওট্রিক এরিয়া দেখার সময় লিনিং ফরওয়ার্ড করেছিলেন? আমি কি স্যার অ্যাবনর্মালিটি পেলে তখন করব না, সব সময় স্যার আমি লিনিং ফরওয়ার্ড? অলওয়েজ ইটস অলওয়েজ। এবং আপনি যখন নিউরোলজিক্যাল এক্সামিনেশন আমরা দেখছিলাম পেশেন্টের, তখন আপনি কিভাবে প্রথমে হায়ার সাইকিক ফাংশন এবং ক্রেনিয়াল নার্ভস এগুলি আপনি না দেখে হঠাৎ করে সেন্সরি সিস্টেমে চলে আসতেন কিভাবে? পেশেন্টের হায়ার সাইকিক ফাংশন দেখার পরে ক্রেনিয়াল নার্ভস এর সাথে ফান্ডোস্কোপি দেখার কথা ছিল। ক্রেনিয়াল নার্ভ আগে দেখছি স্যার, মানে স্যার শুধু অপটিক মানে থার্ড এন্ড সিক্স নার্ভ দেখছিলাম। আপনি থার্ড এন্ড সিক্স নার্ভ দেখেছেন, কিন্তু আপনার ট্রাইজেমিনাল নার্ভ, অন্যান্য নার্ভও দেখার কথা ছিল, কারণ হচ্ছে পেশেন্ট মাইট হ্যাভ
mononeuritis multiplex is one of the important complication of diabetes mellitus. So patient might have mononeuritis multiplex. সুতরাং আপনাকে কিন্তু নিউরোলজিক্যাল নার্ভ ক্রেনিয়াল নার্ভস গুলি সম্পূর্ণ এক্সামিনেশন করা দরকার ছিল। হ্যাঁ, আমরা স্বীকার করতেছি যে আপনার কিছু টাইমের গ্যাপ ছিল, কারণ অনেক সিস্টেম এখানে আছে, এই জন্য আপনার এক্সামিনেশনে কিছু ট্রাবল হচ্ছিল। কিন্তু আগে সেন্সরি সিস্টেম নাকি বাল্ক অফ দ্য মাসল, টোন অফ দ্য মাসল? মোটর। তাহলে মোটর সিস্টেম যদি হয়, বাল্ক অফ দ্য মাসল আপনি দেখলেন কিন্তু টোন দেখলেন, পাওয়ার অফ দ্য মাসলের সময় শুধুমাত্র ফ্লেকশন অফ দ্য থাই দেখলেন কেন? এক্সটেনশন এন্ড ফ্লেকশন অফ দ্য নি জয়েন্ট কেন দেখলেন না? ডর্সিফ্লেকশন এন্ড প্লান্টার ফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল কেন দেখেন নাই? অল কম্পার্টমেন্টস। তাহলে আমরা মডালিটিস গুলি কিন্তু ঠিক মতো করতে পারিনি আমরা যেভাবে চেয়েছিলাম। এবং নিউরোলজিক্যাল এক্সামিনেশন যখন আমরা মোটর দেখার পরে, মোটরে যা দেখলাম আমরা সেন্সরি সিস্টেম যখন দেখি, তখন আমি দেখাবো আপনি সেন্সরি সিস্টেম দেখার সময় আপনি কটন দিয়ে রাবিং, ইউ আর রাবিং দ্য স্কিন, দিস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। আপনি যখন কটন দিয়ে রাব করতেছিলেন স্কিনে, এটা কিন্তু সেন্সরি দেওয়ার সিস্টেম নয়, এটা কিন্তু সরাসরি কটনটা জাস্ট ইউ হ্যাভ টু টাচ ইন দ্য স্কিন। এবং আপনি শুধু ডার্মাটোম বেসড আপনাকে দেখে যেতে হবে। ডার্মাটোম যদি বেস না দেখে যান তাহলে অনেক সময় লেগে যাবে, কারণ হচ্ছে গিয়ে S1 L5 L4 L3 2 1 এই 5 বার আপনাকে ধরলে কিন্তু হয়ে যাবে। কিন্তু আপনি কিন্তু একই জায়গায় একই ডার্মাটোমে বারবার করে আপনি দেখছিলেন, যেটা আমি মনে করি জন্য আপনার জন্য এটা একটু ট্রাবল শুটার। এবং আপনি যখন ভাইব্রেশন সেন্স দেখছিলেন, আপনি তখন বল অফ দ্য বিগ টোতে কেন প্রথমে দেখলেন? আপনি টিপ অফ দ্য বিগ টোতে কেন দেখলেন না? ফার্স্টে দেখতে হবে টিপ অফ দ্য বিগ টোতে, তারপরে যেতে হবে বল অফ দ্য বিগ টোতে। কিন্তু আপনি প্রথমে বল অফ দ্য বিগ টো দিয়ে শুরু করেছেন, কিন্তু তারপরে আপনি প্রসিড করেছেন। এটা কিন্তু ব্রিচ অফ আপনার এক্সামিনেশন। স্যার কি কিছু কথা বলবেন? স্যার আমি মনে করি পলাশ শহীদুজ্জামান স্যার কিছু বলতে চাচ্ছেন। আপনি, আমি মোটামুটি এক্সামিনেশনের জায়গাটা শেষ করেছি, আমি একটু দেখাবো পরে। শহীদুজ্জামান স্যার আমার টিচার, স্যার কিছু কথা বলতে চাচ্ছেন। স্যার একটু আনমিউট করতে হবে। স্যার আনমিউট করতে হবে। করে বলেন স্যার একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, করতে পারছি। আমি মাঝে আবার ওই ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওখানে 12:30 একটা প্রোগ্রাম ছিল, মানে ওটা শুরু হয়েছে, তো ওখানে একটা ঢুকছিলাম এর মধ্যে 12:30টায়, তার মধ্যে আবার এটা না, আসলে এটা আমার জন্য লার্নিং। এখানে অনেক কিছু আলাপ হলো, প্র্যাকটিক্যালি রফিক যত রকমের ডিসকাশন করছে, এখানে আমার খুব একটা স্পেস নাই অনেক কিছু বলার। কিন্তু আমি ওই এহসান এর পক্ষে কিছু বলতে চাই। এহসান যেটা পরীক্ষা করলো প্রথম টাইম, যদি হয় ও ভালোই করছে, কিন্তু আমাদের যে এহসান কি শুনতে পাচ্ছে আমাকে? ইয়েস স্যার, শুনতে এহসান শুনতে পারলে ভালো হবে। আমরা যেটা শুনতে পাচ্ছি। আচ্ছা, গুড। এহসানকে আমরা যেটা ইনফরমেশন দিচ্ছি, এহসান মাইক্রোফোন নিয়ে হিস্ট্রি নেবে এবং মাইক্রোফোন নিয়ে এক্সামিনেশন করার সময় কি কি আলাপ করলো বা করলো না, সেটা ওই রানিং কমেন্ট্রির মতো করে যাওয়া, এটা তো আসলে লং কেসের বিভৎস বিষয় না। লং কেসটা হচ্ছে ইভেন যদি আমরা চুরি করেও অ্যান্সার পেয়ে যাই, রুগীকে জিজ্ঞেস করবো যে আপনার রোগে, আপনি কি আপনার রোগের নাম জানেন? আপনার কি রোগ? যদি রুগী বলে দেয় যে আমার এই রোগ, ভালো, বেটার। মানে সবসময় যে আমরা এখন পুঙ্খানুপুঙ্খানুভাবে সব শুনে নেব, ব্যাপারটা এরকম না। যদি রুগী যে হিস্ট্রিতে যেগুলো কমপ্লেন করবে বা কমপ্লেন, সেটা নিরিখেই এবং যদি আমরা যদি সেটা নিরিখে আমরা যদি কিছু কোশ্চেন করি এবং এলাবোরেট করার চেষ্টা করি, সেটা বেটার। আমি যেমন যখন ও এক্সামিনেশন করা শুরু করলো, এক্সামিনেশন ও কি কি দেখলো কি দেখলো না, ও সিস্টেমেটিক করলো কিনা, এটা কিন্তু আমাদের বিবেচ্য বিষয় না। এটা যদি আমরা যদি পরীক্ষাটাকে শর্টকাটে বলি যে হাউ টু এক্সামিন লিভার, ও লিভার এক্সামিনেশন যেটা করছে সেটাও প্রসেস হয়নি, কিন্তু হওয়ার দরকারও কিন্তু নাই লং কেসে। কারণ
কারণ হচ্ছে যে আমি মাথা থেকে যদি একবারে পা পর্যন্ত যাই, আমি একসাথে সব সিস্টেম দেখে যেতে পারি। মাথার মধ্যে জ্ঞান অ্যাংগুলেশন, আমি লিম্ফ নোড, আমি নেক ভেন, আমি কেএল নার্ভ, ইভেন ফান্ডোস্কোপি, ইভেন সব করে যদি আমি চেস্টে নামি, এবার মাথায় থাকে যে কি কি সিস্টেম আমি দেখবো, ইভেন অ্যাবডোমেনে যায়, ইভেন পায়ে যায়, আমি কিন্তু একসাথে সব সিস্টেম কভার করতে পারি। আর যদি করবো জ্ঞান অ্যাংগুলেশন, এরপরে করবো জিআই ট্যাগ, তারপরে করবো রেসপিরেটরি সিস্টেম, তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপরে নিউরোলজিক্যাল সিস্টেম, লোকোমোটর সিস্টেম। এইভাবে করলে ডেফিনেটলি মিসিং হওয়ার সময় মিসিং হওয়ার সুযোগ কম। কিন্তু পরীক্ষায় যে 30 মিনিট থাকে এত কম, এইখানে কিন্তু মিসিং হতে পারে। এইখানে ও কিভাবে তার পয়েন্ট ফাইন্ডিং বের করবে, সে যেভাবে হোক, আমরা তো সেটা দেখতে যাচ্ছি না। আমরা তো দেখতে যাচ্ছি না সে অ্যাসাইটিস আছে কি নাই, সে কিভাবে করলো কি করলো না। যে যখন দেখলাম যে সে যখন স্ক্রিন দেখলো, স্ক্রিন দেখতে যে একসময় লেফট ল্যাটারাল করে ফেললো। লেফট ল্যাটারাল করেছে, স্ক্রিনে কি দেখলাম জানি না, আমরা তো লেফট ল্যাটারাল করি না, স্ক্রিন দেখে যে না পাই তাহলে আমরা রাইট ল্যাটারাল করি, তাতে না পেলে ওদিকে আরো প্রোন টুয়ার্ডস দ্য রাইট ল্যাটারাল করি যাতে স্ক্রিনটা ঝুলে আসে এরকম। কিন্তু এইগুলো প্রসিডিউর সে যদি শর্ট কেসে আমাদের সামনে যায়, দ্যাট ইজ ডিফারেন্ট, সেটা ভুল। কিন্তু ও কিভাবে ইলিসিট করলো ওর মতো করে, সেটা তো আমরা পরীক্ষায় দেখতে যাই না বা দেখার বিষয় না। তো সেই জন্য এইখানে যে ও ভুলগুলো করলো বা করলো না, সেটা আমরা দেখতে যাব না, কিন্তু ফাইন্ডিং সব বের করতে পারলো কিনা সেটা আমার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি যদি ওকে দু একটা কোশ্চেন করি, ওইখানে ওই যে ডায়াগনোসিস যেটা করছিল, অ্যাজমা, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, উইথ নিউরোপ্যাথি, ডায়াবেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, স্ট্রোক, স্ট্রোক সিকেডি আছে। স্ট্রোকে একটা কথা জিজ্ঞেস করি, স্ট্রোকে কি তার কোনো উইকনেস নাই? রাইট সাইড লেফট সাইডে কোনো উইকনেস কি কখনো হয়নি? স্যার এটা আগে ছিল স্যার, এখন স্যার ইমপ্রুভড। না, হ্যাঁ, অনেক সময় সিবিডি হলে 100% ইমপ্রুভ হয়ে যেতে পারে, ইট ইজ পসিবল। তারপর দেখা গেল অনলি রিজিডিটি চলে কিছুটা রয়ে গেছে, হতে পারে যদি প্ল্যানটা ছিল। এক সম্ভাব্য উইকনেস যদি থাকে, মোটর পাওয়ারটা দেখে আমার মনে হয় সেটা ইনক্লুড, মানে সেটা বলার সুযোগ আছে। আমি দু একটা পয়েন্ট একটু কোয়ারি করি, এমনি সবই ঠিক আছে। যেমন পেশেন্টের ওই যে যেটা রফিক বলছিল ফ্লাংসার ফুল, কিন্তু সেটা কেন আগে বলে ফেলছিলাম জানি না। লিকোনাই কি ছিল রুগী? ইয়েস স্যার। এটা কেন ছিল? এক্সপ্লেইন, ব্যাখ্যা কি? জি স্যার, আছে স্যার, লিউকোনাইকে আছে। ব্যাখ্যা কি? স্যার এক্সপ্লেনেশন স্যার সিকেটেড প্রোটিনিউরিয়া হচ্ছে স্যার, প্রোটিনিউরিয়া। ওকে, ইডিমার ব্যাখ্যা কি? ইডিমার ব্যাখ্যা কি? এডিমা স্যার প্রোটিনিউরিয়ার জন্য এডিমা হতে পারে স্যার। ওকে, এমন হচ্ছে ফুলি বাইবাদার ক্রেপস নাই, তাহলে এখানে সিকেটির জন্য হতে পারে। টাইটেনিং অফ দ্য স্কিন, টাইটেনিং অফ দ্য স্কিন বলতেছে হতে পারে ডায়াবেটিক ডার্মোপ্যাথি। লস অফ হেয়ারের ব্যাখ্যা কি? স্যার লস অফ হেয়ার স্যার উনি মানে এমনিতে স্যার ডিস্টালি আছে, আর উনি যেটা বলে স্যার মানে ছোট থেকেই শরীর অনেক লোম কম, এটা বলছে স্যার। কিন্তু ডায়াবেটিস এক্সপ্লেন করা যায়? অটোনমিক নিউরোপ্যাথি হলে এক্সপ্লেন করা যায়। ক্যালোসিটির এক্সপ্লেনেশন আছে? অটোনমিক নিউরোপ্যাথি দিয়ে ক্যালোসিটি কারণ কি? স্যার ক্যালোসিটি হচ্ছে স্যার মনে নিউরোপ্যাথি মানে উনি পেইনটা বুঝতে পারে, পেইন সেন্সেশন কম স্যার। অটোনমিক নিউরোপ্যাথি কম হয় ডিউ টু ডাইনেস, ডিউ টু লস অফ সুইটিং, ডিউ টু অটোনমিক নিউরোপ্যাথি। তাহলে এই ব্যাখ্যাগুলো জানতে হবে, ঠিক আছে? পরীক্ষার সময় যে পায়ে জ্বালা স্যার বার্নিং সেন্সেশন স্যার সেটা হচ্ছে স্যার অটোনমিক নিউরোপ্যাথির জন্য স্যার। গুড। লিভার পালপেশন করছিল, কিন্তু আপার বডি লিভার দেখো না, যতটা আমি খেয়াল করছিলাম। আর অ্যাপেক্স বিট, তুমি যে হার্ট ফেলিওর বললা, হার্ট ফেলিওরে ওইখানে আরেক কিছু ব্যাপার ছিল, এই বয়সে ওর অ্যাওর্টিক স্ক্লেরোসিস ছিল কিনা। যদি তাহলে সেকেন্ড হার্ট সাউন্ড লাউড থাকে, সেকেন্ড হার্ট সাউন্ড ইজ অলসো ইন্ডিকেটর অফ হাইপারটেনশন, সেটা যদি থাকতো সেটা বোঝা যেত। চাইলোসিস, স্টোমাটাইটিস নাই, এটা তো বলার দরকার নাই, ঠিক আছে? এইগুলো তো বলার দরকার নেই। তারপরে মানে আমি কয়েকটা জিনিস খেয়াল করলাম, বাল সাউন্ড তুমি এত সময় ধরে দেখতে কেন? বাল সাউন্ড
কি দেখলে এত সময় ধরে? যার বাউলে কমপ্লেনই নাই, আমি সেখানে এত why should we lose so many times in looking the ball shot? এখানে আমার নতুন কিছু না, আমি দেখলাম এখানে আমারও শেখার বিষয় ছিল মনে হচ্ছে। কিন্তু রফিক যতটা ডেসক্রিপশন দিছে, আসলে একটা লঙ্কের যদি ডেসক্রিপশন ব্যাখ্যা করা যায়, এটা 2 ঘন্টা শেষ হবে না। প্রতিটা পয়েন্ট ধরতে দেখা যায় পুরো ডেভিশনও কিন্তু এখানে আনা সম্ভব এর ভিতরে। হ্যাঁ, যাই হোক, আমার মনে হয় যে আমি আরেকটা মিটিং আমাকে ডাকতেছে, আমি এখানে রাখি। আমি যেটুকু বললাম এটার ভিতরে যদি কোনো ইনপুট থাকে হয়তো কাজে লাগবে। স্যার থ্যাংক ইউ স্যার। Thank you so much, sir. আমরা মিটিং এ ওই ডিজিডিএ মিটিং এ ওই বসেছিলাম, তো ওটাও ডাকতেছে। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আপনি অনেক স্যার এফসিপিএস সেকেন্ড পার্ট, এমসিপিএস পরীক্ষা সবই নেন স্যার, সুতরাং আপনার যে উপদেশ সেইটা স্যার ধার্তব্য স্যার আমাদের জন্য এবং ট্রেনিদের জন্য বিশেষ করে স্যার। এই ছোট টাকা ছিল, ওগুলো তো ডিসকাশন হয়ে গেছে। একবার ডিসকাশন এলভিএফ পক্ষে কি ছিল, সিকেডি পক্ষে কি ছিল, হ্যাঁ এইগুলো যা তুমি বলছো। তারপরে ব্রেকোভাস্কুলার ডিজিজ আছে কিনা, পালস সিগন্যাল দেখা হয়েছে কি হয়েছে না, যা বলছো সবই ঠিক আছে, এই জন্য আমি ওগুলো রিপিট করলাম না, ওগুলো দেখে নেই ওগুলো। কিন্তু স্যার যখন ও করে তখন তো আমরা লুক ইনটু করি না, ও ওর মতো করে যায়, আমরা পরে রিভিউ করি, রিকভার করি ওকে কি করছে কি পারেনি। শিওর স্যার, শর্টকাটের সময় তো আমরা ওকে রিভিউ করি। এই জন্য ওকে ও যদি যখন শর্ট কেস যখন এক্সামিনেশন করে, তখন রানিং কমেন্ট্রি যদি অন্য কেউ বলতো যে উনি এখন চোখে অ্যানিমা দেখছে, বা উনি অ্যাডিমা দেখছে, বা লিমার দেখছে, বা ওরাল ক্যাভিটি দেখছে, অ্যাবডোমেন দেখছে, এইভাবে যদি আরেকজনে বলতো তাহলে ভালো হতো। ওর জন্য বলতে গেলে ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? ও তো দেখেই যাবে, আর একজন বলবো কি কি দেখলো সেটা। ওকে, থ্যাংক ইউ, আমি রাখি তাহলে না? থ্যাংক ইউ। জি স্যার, সো কাইন্ড অফ ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, পলাশ, আতিক নামে একজনকে প্রশ্ন করতে চাচ্ছে। ডক্টর আতিক, আপনি প্রশ্ন করেন, আনমিউট করে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এইখানে যে ক্যালোসিটির ফাইন্ডিংসটা বললো স্যার, এটা যদি পরীক্ষায় বলে তাহলে ক্যালোসিটিটা কিভাবে মিলাই দিব স্যার? ক্যালোসিটি আপনার এজ এ ডায়াবেটিক ডার্মোপ্যাথির একটা পিকচার, বুঝছেন? ডায়াবেটিক ডার্মোপ্যাথির একটা পিকচার হচ্ছে ক্যালোসিটি, স্কিন থিকেনিং এন্ড টাইটেনিং হয়ে যায় এবং একটা নোডুলের মতো ফরমেশন হয়, এবং ওইটার থেকে আসলে মূল সমস্যা হচ্ছে গিয়া যে ওইখান থেকে ইনফেকশন হয়, এটা হচ্ছে প্রবলেম। এখানে রিপিটেড ইনফেকশন হইতে থাকে ওই জায়গায় ক্যালোসিটির মধ্যে। এই হচ্ছে, যদি পরীক্ষা হলে আসে আপনি অবশ্যই ক্যালোসিটিটা বলবেন যদি থাকে। সাধারণত ডায়াবেটিক পেশেন্টের ক্যালোসিটি থাকে এজ এ পার্ট অফ ডায়াবেটিক ডার্মোপ্যাথি। থ্যাংক ইউ স্যার। এনি কোশ্চেন? স্যার রোগীকে স্যার নিচে পাঠিয়ে দেব। জি, কোশ্চেন করেন। হ্যাঁ, ডক্টর সাইদা। আসসালামু আলাইকুম স্যার। ডক্টর সাইদা বলেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, তাহলে এই ক্ষেত্রে আমাদের পুরো ডায়াগনোসিসটা স্যার আমরা কি বলবো? স্যার আমরা তো ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে পেশেন্ট আসেনি, আমাদের কাছে এসেছে হচ্ছে সোইলিং নিয়ে। স্যার এভাবে কি বলা যায় যে chronic kidney disease with diabetes mellitus with its complication in the form of diabetic retinopathy and neuropathy and hypertension and bronchial asthma? স্যার এভাবে বলবো বা অন্য কিভাবে স্যার বললে ভালো হবে? আচ্ছা, আপনি খেয়াল করেন, ব্রঙ্কিয়াল অ্যাজমা কখনো আপনার মানে ওল্ড ডিজিজ না। ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, ডায়াবেটিস, হাইপারটেনশন, এরা কখনো আপনার অলওয়েজ রানিং ডিজিজ, এরা সব সময় চলমান ডিজিজ, এরা কখনোই হচ্ছে পুরানো ডিজিজ হয়ে যায় নাই। সুতরাং এরা কিন্তু অলওয়েজ আপনার থাকবে। এখন আপনি যেটা বলতে পারেন যে ডায়াবেটিস প্রথমে যদি হাইপারটেনশন দেন, পেশেন্টে কি বলতেছে হাইপারটেনশন আগে ডায়াবেটিস পরে, কিন্তু পেশেন্টের ডায়াবেটিসের কমপ্লিকেশন চলে আসছে, তাহলে আপনি আগে হাইপারটেনশন দিতে পারেন। ডায়াবেটিস হয়তো কখন হয়েছে আমরা জানি না, সুতরাং ডায়াবেটিসটা পরেই দিতে পারেন। কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমাকে আপনি, সে কিন্তু 12 বছর বয়স থেকে, এবং এটা চলমান রোগ। এই জন্য আমি মনে করি যেটা সেটা হচ্ছে গিয়ে ব্রঙ্কিয়াল অ্যাজমা তার ফার্স্ট ডিজিজ উইল কাম ফার্স্ট, যেহেতু চলমান রোগ। এই জন্য ব্রঙ্কিয়াল অ্যাজমা ফার্স্টে আসবে, তারপর হচ্ছে হাইপারটেনশন, তারপর হচ্ছে ডায়াবেটিস, এবং ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসাবে আসবে পেশেন্টের উইথ লেফট হার্ট ফেলিওর, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর উইথ সিকেডি, কারণ ডায়াবেটিসের পার্ট হিসেবে আসতেছে লেফট হার্ট ফেলিওর, ডায়াবেটিসের পার্ট হিসেবে আসতেছে সিকেডি, ডায়াবেটিসের পার্ট হিসেবে আসতেছে সিভিডি। সুতরাং এরা হবে উইথ দিয়ে, এবং হাইপারটেনশন যেহেতু 10 বছর থেকে আছে,
সে তো হাইপারটেনশনের পরে এন্ড ডায়াবেটিস। যদি এরকম হইতো যে ডায়াবেটিস হওয়ার পরে হাইপারটেনশন হয়েছে, তাহলে ডায়াবেটিস উইথ হাইপারটেনশন আসতো। কিন্তু ডায়াবেটিসের আগে যেহেতু হাইপারটেনশন আছে এবং ডায়াবেটিসে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কোনো ফিচার নাই, এই জন্য আগে হাইপারটেনশন এন্ড ডায়াবেটিস উইথ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর উইথ সিকেডি উইথ একটা কি আছে সিবিডি, রেটিনোপ্যাথি। হ্যাঁ উইথ আপনার এখানে তারপর হবে উইথ ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিউরোপ্যাথি রেটিনোপ্যাথি নিউরোপ্যাথি এন্ড নিউরোপ্যাথি বললেই এনাফ। আমি মনে করি এর মধ্যে অটোনমিক এবং আপনার পেরিফেরাল নিউরোপ্যাথি আছে একসাথে। এইভাবে করে দিলে আপনাদের জন্য ভালো হবে। স্যার আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, এক্ষেত্রে এই কেসের ক্ষেত্রে কি স্যার কি কোনো ডিফারেনশিয়াল আসবে? এখানে তো এই কেসের ক্ষেত্রে কিন্তু আসলে অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল আসবে না। জি স্যার। এই কেসের ক্ষেত্রে আপনার স্যার জিজ্ঞেস করবো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। স্যাররাও বুঝতে পারতেছে এখানে ডায়াবেটিস এন্ড কমপ্লিকেশন দিছে। ডায়াবেটিসের তো অল্টারনেট ডিডি আপনি দাঁড় করাইতে পারবেন না। জি স্যার। হাইপারটেনশনের অল্টারনেটিভ ডিডি দাঁড় করাইতে পারবেন না। আপনাকে যেখানে কোশ্চেন হবে হার্ট ফেলিওরটা কেন, হার্ট ফেলিওরটা রিয়েলি হার্ট ফেলিওর আছে কিনা, আমি এখানে চেষ্টা করবো যে হার্ট ফেলিওরটাকে সরাই ফেলতে। আমি বলবো যে এটা সিকিডির জন্য নন কার্ডিওজেনিক পালমোনারি এডিমা হয়েছে। এটা আপনি বলছেন লেফট হার্ট ফেলিওর, আমি বলবো যে না ব্রঙ্কিয়াল অ্যাজমার সাথে লং স্ট্যান্ডিং ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে এটা কর পালমোনারি ডেভেলপ করছে, সুতরাং এটা রাইট হার্ট ফেলিওর হয়েছে। পেশেন্টের বাইপেডাল ইডিমা আছে, সুতরাং এটা রাইট হার্ট ফেলিওর হয়েছে। আপনাকে আমি বারবার লেফট হার্ট ফেলিওর থেকে সরানোর চেষ্টা করব। বাই হিস্ট্রি এন্ড এক্সামিনেশন আপনাকে প্রুফ করতে হবে যে এটা লেফট হার্ট ফেলিওর ইজ নট রাইট হার্ট ফেলিওর। It is not non-cardiogenic pulmonary edema, but it is due to cardiogenic pulmonary edema. এইখানে আপনাকে আলাদা করতে পারতে হবে। এবং আপনার যে ডিপেন্ডেন্ট ইডিমা আমি বারবারই বলার চেষ্টা করব, সেখানে এটা হচ্ছে কি জিএন এর জন্য হয় নাই, ডায়াবেটিক জিএন এর জন্য হয় নাই, এটা হচ্ছে হার্ট ফেলিওরের জন্য হয়েছে, এটা অ্যামলোডিপিনের জন্য হয়েছে। এইটা আমি এক্সপ্লেইন করার চেষ্টা করি, কিন্তু আপনাকে এটা আনতে হবে, প্রমাণ করতে হবে যে না এটা জিএন এর জন্য হয়েছে, কারণ পেশেন্ট হ্যাভিং প্রোটিনিউরিয়া। আমি এটা বলবো যে এই পেশেন্টের হাইপারটেনশন সিবিডি কিন্তু এক্সপ্লেইন হয় নাই খুব ভালো। সিবিডি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস উনি ঠিক করতে পারে নাই। সিবিডি যেটা হয়েছে এটা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, এটা যে ডায়াবেটিসে এটা কি হেমোরেজিক নাকি ইসকেমিক স্ট্রোক উনি কিন্তু দাঁড় করাইতে পারে নাই। এখানে কোনো এক্সিলারেটিং ডিসিলারেটিং ফোর্স ছিল কিনা, উনি এটা সাবডুরাল হেমাটোমা না এক্সট্রাডুরাল হেমাটোমা হয়েছে নাকি এটা সাব অ্যাকর্ন হেমোরেজ হয়েছিল, নেক স্টিফনেস ছিল কিনা, এক্সিলারেটিং ডিসিলারেটিং ফোর্স ছিল কিনা, পেশেন্টের মর্নিং হেডেক ছিল কিনা, এর আগে এই সম্বন্ধে কিন্তু উনি কিছু বলে নাই। এখানে স্ট্রোকের হিস্ট্রি নেওয়াতেও পেশেন্টের ট্রাবল ছিল, এই হিস্ট্রিগুলো কিন্তু আসতো। সুতরাং আপনাকে টিচার ঠিকই বুঝবে যে আসলে কি হয়েছে, কিন্তু উনি আপনাকে বিভিন্ন জায়গা থেকে একটু পুশ করতে চেষ্টা করবে যে এটা আসলে এই কারণে হয় নাই, ওই কারণে হয়েছে। ওই জায়গাটাকে আপনাকে এস্টাবলিশ করতে হবে, না স্যার আমি যেটা বলতেছি এই কারণেই পসিবল মোস্ট লাইকলি ডায়াগনোসিস। এইটা হচ্ছে গিয়া ক্রসিং এর সময় আপনাকে আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার আর একটা লাস্ট কোয়েশ্চেন আছে স্যার, আমরা যখন ড্রাগ হিস্ট্রি নেই অনেক সময় পেশেন্টরা স্যার ড্রাগের নাম বলতে পারে, আবার এসিলি বা এই ধরনের ক্রনিক ডিজিজও বলতে পারে। আমরা কি স্যার ট্রেড নেম বা জেনেরিক নেম কোনটা বলতে হবে? ট্রেড নেম বললে স্যাররা মাইন্ড করেন কিনা, এরকম কিছু আছে কিনা স্যার? আছে আছে, অবশ্যই আপনি ট্রেড নেম বলতে পারবেন না, পেশেন্ট ট্রেড নেমেই বলবে। পেশেন্ট তো জেনেরিক নেম বোঝে না, সুতরাং পেশেন্ট ট্রেড নেমে বলবে, কিন্তু আপনি এটাকে কনভার্ট করে জেনেরিক নেমে নিয়ে যাবেন। ট্রেড নেম বলার কোনো সুযোগ নাই আপনার হাতে। থ্যাংক ইউ। জি, আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে, আমি বলবো যে এখানে আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারাও কিন্তু প্রশ্ন করতে পারেন। শিওর স্যার, আমরা ওদের প্রশ্নটা শুনি, তাহলে আলোচনাটা ভালো হলো। হ্যাঁ, কেউ কেউ আছে? নো প্রশ্ন, নো কোশ্চেন। স্যার সিফাত তাসনিম। হ্যাঁ হ্যাঁ, সিফাতকে দেন। স্যার কোন স্যার? আসসালাম সিফাত, বলো। আচ্ছা স্যার, যেমন পেশেন্ট বললো যে ওনার একটা মানে উইকনেসের বা স্ট্রোকের হিস্ট্রি ছিল, বাট আমি এখন এক্সামিন করে ইমপ্রুভ পেলাম, কিছু পেলাম না, তাহলে ওই ক্ষেত্রে আমি যদি জিনিসটা অমিট করে যাই তাহলে এটা কি কোনো খারাপ কিছু হবে? ভুল হবে, বিরাট ভুল হবে এবং পাপ হবে। কারণ হচ্ছে গিয়ে আপনি যখন পরীক্ষা দিচ্ছেন তার আগেই মানে একজন ক্লিনিক্যাল অর্গানাইজার থাকেন যিনি অ্যাসোসিয়েট প্রফেসর অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
FCPS উনি প্রপার হিস্ট্রি এক্সামিনেশন নিয়ে আপনার যে এক্সামিনার তার কাছে সমস্ত হিস্ট্রি পেশ করে এবং উনি সমস্ত হিস্ট্রি কিন্তু জানে, হিস্ট্রি ফাইন্ডিং এক্সামিনেশন সব জানে। এর মধ্যে একটা হিস্ট্রি একটা ফাইন্ডিং যদি আপনার মিস হয় উনি কিন্তু এটা বুঝে ফেলবে। শুধু আপনি যদি লুকালুকি করেন এটা একটা বিরাট অপরাধ হবে এবং আপনার এইটা ডিজাস্টার নেমে যাবে। আপনার সামনেই তখন টিচার জিজ্ঞেস করবে আপনার কি বাম দিকে অবশ্য হয়ে গেছিল, বলতে জি স্যার। তখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি হিস্ট্রি নিছেন, বলছে স্যার নেই না। পরের কোশ্চেন হচ্ছে এটা কি গ্রস মিস্টেক নাকি সিলি মাইনর মিস্টেক, আপনি বলবেন গ্রস মিস্টেক, তারপরে আপনি ব্যর্থ হয়ে চলে যাবেন, আপনাকে দিয়ে গিলায় দিবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা কি হয়েছিল আসলে বলেন দেখি, এটা কেন পেশেন্টের একটা স্ট্রোক হইলো এবং পেশেন্টের পরে রিকভারি হয়ে গেল? মোস্ট লাইকলি পেশেন্ট হ্যাড এ হিস্ট্রি অফ RIND অথবা পেশেন্টের একটা হেমোরেজিক স্ট্রোক হয়েছে। হেমোরেজিক স্ট্রোকে পেশেন্ট কমপ্লিট রিকভারি করে যায় এবং অথবা RIND হয়েছে পেশেন্টের, রিন্ড হয়েছে, এই কারণে পেশেন্ট রিকভারি করে গেছে। কিন্তু দ্যাট ইজ জাস্ট এ ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। থ্যাংক ইউ শিফা। থ্যাংক ইউ স্যার। পলাশ, এনি মোর কোশ্চেন? স্যার হ্যাঁ, আমাদের এখানে একটা কোশ্চেন আছে, আমাদের এখানে আমার আর কোনো কোশ্চেন থাকলে আপনারা হাত তুলে। এখানে দেবাশিস একজন কোশ্চেন করবে। দেবাশিস বলেন। তেমন প্রশ্ন নাই, মানে নতুন কোন প্রশ্ন নেই। হ্যাঁ, কোশ্চেন আছে একটা। স্যার আমরা যেটা করব স্যার অপথলমোস্কোপি করার জন্য স্যার আমরা তো ড্রপ যখন দিব স্যার, ড্রপ দিলে তো স্যার আমরা ভিজুয়াল অ্যাকুইটি প্লাস ভিজুয়াল ফিল্ড কালার ভিশন স্যার এগুলো তো আমাদের দেখার বিষয় আসে স্যার। এখন আমরা কি নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করার পরে স্যার মানে ক্রেনিয়াল নার্ভ করার পরে তারপরে ড্রপ দিব নাকি স্যার? না, আপনাকে এই বিষয়গুলো দেখতে হবে যে আপনি যদি কালার ভিশন এবং আপনার অ্যাকুইটি ভিশন, কালার ভিশন এইটা আপনাকে অবশ্যই আগে দেখে নিতে হবে। ট্রু, কালার ভিশন এবং অ্যাকুইটি ভিশন যদি বলতে চান দিস ট্রু যে অ্যাকুইটি অফ ভিশন কালার ভিশন আমরা দেখে নিতে হবে। এটা ফিল্ড অফ ভিশন, এটা দেখে নিতে হবে, তারপরে ড্রপ দেওয়াই ভালো হবে আপনার জন্য। কিন্তু আপনাকে এগুলো আগের থেকে মাথা সাজায় ফেলতে হবে আর কি, যে আমি অ্যাকুইটি অফ ভিশন ফিল্ড অফ ভিশন এগুলো আগে দেখে ফেলতে হবে। তা নাইলে আমি কিন্তু ড্রপ দেওয়ার ক্ষেত্রে বেশি দেরি করলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে। এই ক্ষেত্রে কি স্যার আমরা ক্রেনিয়াল নার্ভেস শুধু স্যার যে এটা সেকেন্ড নার্ভটা দেখে তারপরে ড্রপ দিয়ে বাকিগুলা পরে করলাম এরকম স্কোপ? দ্যাট ইউ ক্যান ডু, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনাকে একদম পুরো জিনিসটা কম্পিউটারের মতো সব সাজায় আগে নিয়ে যেতে হবে যে আমি কার পরে কোন সিকোয়েন্সে কি করব, প্রতিটা হিস্ট্রি, যেমন অ্যাজমা আসলে কি হিস্ট্রি, মানে একটা লিম্ফোডেনোপ্যাথি থাকলে কি হিস্ট্রি, একটা পেশেন্টের কাশি থাকলে কি হিস্ট্রি, একটা পেশেন্টের হার্ট ফেলিয়ার হলে কি হিস্ট্রি, নেফ্রোটিক সিনড্রোম আসলে কি হিস্ট্রি, এগুলি মাথায় আগের থেকে সাজানো গুছানো বসে থাকতে হবে। আপনি ওইখান থেকে নতুন করে যে কোশ্চেন করে 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 বের করে 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 খুব কঠিন আপনার জন্য। আগের থেকে সব সাজানো থাকতে হবে, রোগীর কাছে নেসেসারি কোশ্চেন করে ওই শকের মধ্যে আপনাকে বসায় ফেলতে হবে। আপনি নতুন করে শক বানাইতে গেলে ওইখানে যে আপনি এটা 30 মিনিটের সম্ভব না। আর টাইম আসতেছে, স্যার যেটা বললো শহীদুজ্জামান স্যার, যে আপনারা যখন MRCP পরীক্ষা দেন তখন কিন্তু আপনার যে এক্সামিনেশন হয় সেটা কিন্তু একজন অবজার্ভ করে আপনি কি প্রশ্ন করতেছেন, হ্যাঁ কি প্রশ্ন করতেছেন, কিভাবে আপনি হিস্ট্রিটাকে সাজাচ্ছেন, এটা কিন্তু থাকে। আমরা এখানে এটা দেখি না, কিন্তু সময় আসতেছে যখন এরকম সময় যখন কিন্তু এটা হবে, যখন আপনি আসলে প্রপারলি হিস্ট্রি নিচ্ছেন কিনা, অথবা আপনি আগের থেকে আগের দিন সিএ ভাই আপনাকে কেস দেখা ফেলছে কিনা, বুঝছেন, দুইটা কিন্তু ডিফারেন্সিয়েট হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে প্রপার সিস্টেম যদি আপনি এনশিওর করেন তাহলে কিন্তু এটা ঠিক হবে, সব সময়ের জন্য এটা ঠিক হবে। স্যার একটা প্রশ্ন, শারমিন সূচি বলেন। স্যার তার আগে একটা প্রশ্ন চ্যাট বক্সে ছিল, আমি একটু করে দেই, আপনি সাথে অ্যানসার দিবেন। সেটা হচ্ছে স্যালাইন ফিচার বলার সময়, ওনার প্রশ্ন হচ্ছে স্যালাইন ফিচার বলার সময় আপনি টেকনিক্যাল টার্ম গুলো ইউজ করতে পারবেন কিনা, অর্থোপনিয়া, পিএনডি, নাকি এগুলো আবার ভেঙে বলতে হবে? না না, আপনি যখন সেলিয়েন ফিচার বলবেন তখন অবশ্যই আপনি টেকনিক্যাল টার্ম অর্থোপনিয়া, পিএনডি এগুলি বলতে হবে। পিএনডি বলতে পারবেন না, পারক্সিজমাল নকটার্নাল ডিসনিয়া এইভাবে বলতে হবে। হ্যাঁ, আপনি অবশ্যই সেলিয়েন ফিচারের জন্যই তো ওইটা যে ওই এই টার্মিনোলজি ইউজ করতে পারবেন। হ্যাঁ ডক্টর শারমিন স্যার স্ট্রোকের কজ রিন্ড ছাড়া স্যার আরেকটা স্যার কি বলেছিলেন স্যার? হেমোরেজিক স্ট্রোক, হেমোরেজিক স্ট্রোকের কথা বলছিলাম আমি। অথবা আপনার টিআইও হতে পারে, রোগীর টিআইও হতে পারে, রিন্ড হতে পারে,
পেশেন্টের হয়তো হেমোরেজিক স্ট্রোক হয়েছে, পেশেন্টের হেমোরেজ অল্প মাইনর হেমোরেজ হয়েছিল, পেশেন্ট হেমোরেজটা রিজলভ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, পেশেন্ট কিন্তু ফুল রিকভারি চলে আসে। আপনি দেখবেন ইসকেমিক এবং হেমোরেজিকের মধ্যে হেমোরেজিক স্ট্রোক কিন্তু যদি ছোট হয় তাহলে কিন্তু 100% রিকভারি চলে আসে, কিন্তু যে ইসকেমিক স্ট্রোকে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস হয়, এবং লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস হলে কিন্তু পেশেন্ট আসলে আর 100% রিকভারি করে না। ডক্টর স্বর্ণা। একটা ছিল যেহেতু পেশেন্ট এসে লং স্ট্যান্ডিং ডায়াবেটিস মেলাইটাস জেনারেলাইজড ইডিমা নিয়ে আসছে, আমি হিস্ট্রি নিয়ে দেখলাম যে পেশেন্ট প্রোটিনিউরিয়া আছে ফর দি ইউরিন, এটা ধারণাই করতে পারতেছি পেশেন্টের সিকিডির জন্য ইডিমা হচ্ছে। তো স্যার এটা ইডিমা এক্সক্লুড করার জন্য আপনি বললেন যে এটার কোনো ডিডি আসবে না, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসবে না স্যার জেনারেলাইজড ইডিমা। আমি কি যেহেতু জেনারেলাইজড ইডিমার আদার কজে পেশেন্টের সিএলডি হতে পারে বা ইন্টারপ্রেটাল টিবি একটা ডিডি হিসেবে আসতে পারে, ওই রিলেটেড হিস্ট্রি স্যার নেগেটিভ এক্সক্লুশনে নিব কিনা? আচ্ছা, আপনি যদি পেশেন্টের মানে টেম্পোরাল ডিস্ট্রিবিউশন অফ দ্য হিস্ট্রিগুলি অবজার্ভ করেন তাহলে আপনি দেখবেন পেশেন্টের আপনার ইডিমা স্টার্ট হয়েছে পেশেন্টের ফেস থেকে, তারপরে লোয়ার লিম্বে আছে পেশেন্টের, তাই না? তাহলে এরকম যদি একটা টেম্পোরাল ডিস্ট্রিবিউশন থাকে সেই ক্ষেত্রে আপনার সিএলডি আসাটা আসলেই খুব ডিফিকাল্ট। তবে আপনি জন্ডিসের হিস্ট্রি নিতে পারেন, কিন্তু এখানে টিউবারকুলোসিসের জন্য পেশেন্টের কিন্তু খুব রিমার্কেবল অ্যাসাইটিস আছে কি? পেশেন্টের অ্যাসাইটিস ছিল? আচ্ছা, অ্যাসাইটিস ছিল, এটাতে আপনি ইডিমা দিয়ে ব্যাখ্যা করতে পারেন। কিন্তু আপনি যদি লোয়ার লিম্বে ইডিমা থাকে, পেশেন্টের যদি আপনার বাইপেডাল ইডিমা থাকে, ফতি ইউরিন থাকে, সেই ক্ষেত্রে আপনার টিউবারকুলোসিস বলা খুব ডিফিকাল্ট হয়ে যাবে পেশেন্টের। এবং পেশেন্টের কিন্তু ডাই ফিলিং ও কোনো অ্যাবডোমেনে নাই, পেশেন্টের ফিভারের হিস্ট্রি নাই, এই জন্য আপনার টিউবারকুলোসিস আনাটা আপনার জন্য আসলে খুব টাফ হবে আর কি। স্যার আমি বলতে চাচ্ছিলাম আমি যে হিস্ট্রি অফ নেগেটিভ এক্সক্লুশন আমি এগুলা মানে নিব কিনা স্যার? নেগেটিভ এক্সক্লুশন আপনি আনতে পারেন, স্টিল আপনার টিউবারকুলোসিসেও আপনার দেখা যাবে যে আপনার যদি সিভিয়ার লং স্ট্যান্ডিং পেশেন্টের ইনভলভমেন্ট হয়, হেপাটো লিভার ইনভলভমেন্ট হয়, সেই ক্ষেত্রেও কিন্তু পেশেন্টের আসলে পেশেন্ট ক্রনিক ডিজিজের পার্ট হিসাবে হাইপোঅ্যালবুমিনেমিয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের জেনারেলাইজড ইডিমা হতে পারে। কিন্তু ইস্যুটা হচ্ছে কি ফ্রথি ইউরিন। স্যার হাইপোথাইরয়েডিজমের হিস্ট্রিটাও তো স্যার এখানে নিতে হবে। হাইপোথাইরয়েডিজম হিস্ট্রি কিন্তু ওর দিছে, পেশেন্টের স্লিপিনেসের কথা বলছে, কিন্তু স্যার ওইটা ওই যে আমি নেগেটিভ এক্সক্লুশন যখন করে দিব তখন সে বলেছে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ পলাশ, আমাদের মনে হয় হ্যাঁ জি স্যার বলেন। না স্যার আর কোনো কোশ্চেন স্যার নতুন নাই, আপনি চাইলে কনক্লুডিং দিতে পারেন, আমরা সময় শেষ। আমি মনে করি যে আপনাদেরকে মেডিক্সেলকে আমরা ধন্যবাদ জানাই, এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমার এখানে জুনিয়র কনসালটেন্ট ডক্টর আব্দুর রহিম আছে তাকে, এবং অবশ্যই আমাদের যে প্রেজেন্টার সে বীরত্বের সাথে আমি মনে করি যে এরকম কেস প্রেজেন্টেশন করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শহীদুজ্জামান স্যারের মতো একজন ভেটারান টিচার যিনি সেকেন্ড পার্ট পরীক্ষা নেন, উনি উপস্থিত ছিলেন আমাদের মধ্যে, আমাদের প্রেরণা হিসাবে। তার সামনে যেভাবে প্রেজেন্ট করেছে আমি খুবই খুশি। আমি মনে করি যে আহসানের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, এবং সে সামনের দিকগুলিতে যেই প্রবলেমগুলি আছে সেগুলি সংশোধন করে আরো ভালো করে সে প্রেজেন্ট করবে। তার পাশাপাশি আমাদের এখানে যত স্টুডেন্টরা যারা ছিল, এখানেও যারা উপস্থিত আছে, সবাই ভালো পরীক্ষা দিবে এবং ভালো প্রিপারেশন নিবে, বারবার গ্রুপ করে বারবার প্র্যাকটিস করবে, কেস বারবার প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করার মাধ্যমেই কিন্তু তাদের এই বুৎপত্তি আসবে আমি মনে করি। এবং সবাই ভালো রেজাল্ট করবে, সবার উজ্জ্বল ভবিষ্যতের কামনায় এখনকার মতো প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আসসালামু আলাইকুম। স্যার শেষ করার আগে যেহেতু একজন শেষ কোশ্চেন করেছে একটু অ্যানসার দিয়ে দেন। ডক্টর আলী হাসান দ্রুত কোশ্চেনটা করে ফেলেন। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার প্রেজেন্টেশন লাইভ প্রেজেন্টেশনটা খুবই ভালো লাগলো স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আমার সবচেয়ে বেশি কনফিউশন সবসময় হয় এই জিনিসটাতে, এবং এটাই জানতে চাচ্ছি আপনার কাছে স্যার, ইনভেস্টিগেশন প্ল্যানিংটা বিশেষ করে এই ধরনের কমপ্লিকেটেড কেসগুলোতে আসলে আমরা কিভাবে লং কেসের ক্ষেত্রে ইনভেস্টিগেশন গুলো বলবো, এটা স্যার আমার নিজেরও খুব বড় প্রবলেম, এবং হ্যাঁ এটা ঠিক মানে এখনো ক্লিয়ার করতে পারি না স্যার জিনিসটা। আচ্ছা, এই ধরনের প্রবলেমগুলিতে আপনাকে প্রাইমার প্রবলেম ঠিক করতে হবে যে আসলে কে প্রাইম প্রবলেম, আমি টার্গেট ফিক্স করতে হবে। এখানে সবচেয়ে বেশি কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন। তাইলে আমরা ডায়াবেটিসকে আমরা সেট পয়েন্ট ঠিক করতে হবে। একটা কমপ্লিট ব্লাড কাউন্ট ডায়াবেটিসের প্রথম ইনভেস্টিগেশন হচ্ছে ইউরিন আরএমই, তাহলে ফার্স্ট আসবে ইউরিন আরএমই, তারপরে সিবিসি, এবং তারপরে পেশেন্ট HbA1c, ফাস্টিং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, এই প্রশ্নগুলি প্রথমে চলে আসবে পেশেন্টে। এবং রেনাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা সিকেডি দেখা, পেশেন্টের ক্রিয়েটিনিন ভ্যালু করা, এবং ইলেকট্রোলাইট দেখা, কারণ পেশেন্টের সিকেডি একটা ডায়াগনোসিস। এবং পেশেন্টের এর সাথে পেশেন্টের ক্রিয়েটিনিন যদি বেশি থাকে তাহলে পরের ধাপের ইনভেস্টিগেশন গুলি দেওয়া, ক্যালসিয়াম ফসফেট প্যারাথাইরয়েড ইনভেস্টিগেশন, এবং তার সাথে হচ্ছে গিয়ে সোনোগ্রাফি দেখা যে পেশেন্টের ইকোজেনিসিটিতে কোনো চেঞ্জ আসছে উইথ নর্মাল শেপ সাইজ। এরপরে চলে আসবে পেশেন্টের হচ্ছে গিয়া কার্ডিয়াক, দ্বিতীয় হচ্ছে ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি দরকার। এবং পেশেন্ট যেহেতু পেশেন্টের
ব্রঙ্কিয়াল অ্যাজমা লং স্ট্যান্ডিং আছে, সুতরাং পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য একটা চেস্ট এক্সরে পেশেন্টের প্রয়োজন হবে। এবং পেশেন্টের কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, এটার জন্য আমরা মনে করি না বাড়তি করে এনসিএসি স্টাডি করার দরকার আছে। ক্যান ইজ অবভিয়াস পেশেন্ট হ্যাভিং ডায়াবেটিক retinopathy, so this nephropathy and this neuropathy is due to diabetes. সুতরাং এটার জন্য আমরা এনসিএস বা এগুলি করতে চাই না। এবং এইখানে আমরা ডায়াবেটিস হইলে পেশেন্টের যে নেফ্রোপ্যাথি হয় আমরা অলমোস্ট সার্টেন থাকি। এবং যদি পেশেন্টের দেখা যায় ইউরিনে আরবিসি আসে, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে আদার দেন ডায়াবেটিস অন্য জিএন ডেভেলপ করছে। কিন্তু যদি আরবিসি না থাকে তো উই রিমেন অলমোস্ট সার্টেন দ্যাট পেশেন্ট হ্যাভিং ডায়াবেটিস জিএন। এবং এইখানে আমরা সাধারণত বায়োপসি করতে চাই না, এবং বায়োপসি করলে অনেক সময় টিচার জিজ্ঞেস করে যে বায়োপসিতে আপনি কি পাবেন। আমরা সবাই জানি এটা কিমেলস্টেন উইলসন্স নোডিউল পাওয়া যায়। সো এই কথাটা অনেক টিচার জিজ্ঞেস করে, বিশেষ করে সাইদুর রহমান স্যার আছে ময়মনসিংহ মেডিকেলে, উনি খুব কিমেলস্টেন উইলসন্স নোডিউল সম্বন্ধে খুবই প্রশ্ন করে, পাইলেই রোগী যে সম্বন্ধে জিজ্ঞেস করে। এবং এগুলি আপনার পারভিন কুমারে দেখতে পাবেন, এটা স্টেজিং গুলি খুব ভালো লেখা আছে, এবং ওইখান থেকে স্যার এই প্রশ্নটা একদম ইনভেরিয়েবলি করতে চেষ্টা করে ডায়াবেটিস পেশেন্টে। সো আপনার স্টেজগুলি দিবেন, এবং যদি বায়োপসি কেউ করে তাহলে সে কিমেলস্টেন উইলসন নোডিউল পাবে। আদারওয়াইজ খুব বেশি এটা মেনশন করার দরকার নাই যে বায়োপসি করতে হবে। যদি বলে যে বায়োপসি করবেন কিনা, স্যার ইউজুয়ালি নট রিকোয়ার্ড, বাট আমি যদি প্রুফ চাই, হার্ড প্রুফ চাই, দেন ইউ ক্যান ডু। এইভাবে আমরা ইনভেস্টিগেশন গুলি বিস্তার করাতে পারি। স্যার এক্সকিউজ মি, কি নোডিউল বললেন? একটু শুনতে পাইনি। কিমেলস্টেন উইলসন। আপনি দেখেন, আপনি পারভিন কুমার পড়েন, তাইলে পারবেন। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ পলাশ। আপনি খান আবুল কালাম আজাদ স্যারকে আমাদের তরফ থেকে সবার তরফ থেকে সালাম আমাদেরকে দিবেন। সময় দিয়েছেন, আপনি আমাদেরকে বিশাল সময় দিয়েছেন। থ্যাংক ইউ স্যার, এটা স্যারের একটা বিশাল উদ্যোগ যে আপনাকে আপনাদের মতো যারা আছেন সবাইকে কানেক্ট করা। আর আমরা আহসানকে ধন্যবাদ দেই, ও একটা বিশাল সাহস করে কাজটা করেছে স্যার। কারণ অবজার্ভ হিস্ট্রি এত ইজি না স্যার, মানে সবাই তাকিয়েছিল ওর দিকে। আমরা যারা লং কেস হিস্ট্রি নেই তারা কিন্তু চুপে চুপে নেই। শহীদুজ্জামান স্যার যে টেকনিকটা বলেছেন, আমরা কিন্তু চুপে চুপে চুরি করে হিস্ট্রি নেই। ট্রু। সেক্ষেত্রে আহসান কিন্তু একদম সবার সামনে সিকোয়েন্সের চেষ্টা করেছে। আর ওকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ করেছেন, প্রাণবন্ত অংশগ্রহণ ছিল, সকলকে ধন্যবাদ। আর আমার স্যার খান আবুল কালাম স্যার, আপনার তাকে তো ধন্যবাদ দিতেই হয় তার এই বিশাল আয়োজনের জন্য। স্যার আমাদের সাথে আমাদের এই পার্টনার হিসেবে তো নুবিস্তা সবসময় হেল্প করছে, আপনার ওখানে গিয়ে তারা সকাল থেকে কাজ করছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। তো অংশগ্রহণকারীদেরকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করি স্যার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।